সবাইকে স্বাগতম M3 লেকচারে। আজকে আমাদের যে তিনটা বিষয়ের উপরে লেখাপড়া করার কথা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, দ্বিপদী উপপাদ্য এবং ধারার ফল। এর মধ্যে বাস্তব সংখ্যা সবচেয়ে কম ইম্পর্টেন্ট। আমরা বাস্তব সংখ্যায় ম্যাক্সিমাম 10 মিনিট থাকবো, খুবই অল্প সময়, এবং তারপরে দ্বিপদী উপপাদ্য এবং ধারার যোগফলে চলে যাব। মনে রাখা ভালো যে দ্বিপদী উপপাদ্য এবং ধারার যোগফল এই দুটোই বইয়ের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আরো ভালো করে বলতে গেলে তোমরা যখন তোমাদের বইয়ের ভর্তি পরীক্ষাটা দেখতে যাবে, তোমরা তোমাদের প্রশ্নপত্রটা উল্টাবে, উল্টিয়ে প্রথম যে প্রশ্নটা দেখবে সেই প্রশ্নটাই থাকবে হয় ধারার যোগফল থেকে না হলে দ্বিপদী উপপাদ্য থেকে। সো তোমরা এই দুটোর যে কোনো একটা থেকে প্রথম প্রশ্নটা দেখতে যাচ্ছ, প্রস্তুত হও। আর এই দুটো বিষয় থেকে তার মানে খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তোমাদেরকে শুরু করতে হবে যদি একটা ভালো স্টার্টিং তোমরা করতে চাও বই ভর্তি পরীক্ষায়। তাহলে আসো আমরা একেবারে প্রথমে বাস্তব সংখ্যা দেখি, তারপরে দ্বিপদী উপপাদ্য এবং তারপরে ধারার যোগফল। বাস্তব সংখ্যা, এখানে বাস্তব সংখ্যা থেকে খুব বেশি কিছু আমি বলতে চাই না, ছোট ছোট কয়েকটা কথা একটু বলে ফেলা যাক। যে আমরা বাস্তব সংখ্যার মধ্যে মডুলাস নিয়ে অনেক কাজ করেছি। মডুলাস অফ -4 এটা সমান সমান 4, মডুলাস অফ 4 এটার কথা আমরা বলেছি 4, এটা আমরা জানি। তো কেন এটা, তার কারণটা আমরা একটু বলে ফেলি। আমরা জানি যে মডুলাস আসলে কি জিনিস। মডুলাস বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। ধরা যাক এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রেখা, যেখানে পৃথিবীর সমস্ত সংখ্যাই রয়েছে, তার মধ্যে মূল বিন্দু হচ্ছে 0 0 বিন্দুতে, এটা হলো 0, এদিকে 1 2 3 4, আর উল্টো দিকে -1 -2 -3 -4। আমরা জাস্ট একটু লক্ষ্য করে দেখি যে 0 পয়েন্ট থেকে 4 এর যে দূরত্ব সেটা 4 একক আসলে। আবার আমি যদি দেখি যে এই 0 বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে -4 এর দূরত্ব কত সেটাও আমরা দেখব 4 একক। ইনফ্যাক্ট এই মডুলাস দিয়ে সেই কথাই বলে। মডুলাস বলতে বোঝায় মূল বিন্দু অর্থাৎ 0 পয়েন্ট থেকে কোন একটা পয়েন্টের দূরত্ব কত। যেমন 0 থেকে -4 এর দূরত্ব 4 একক, 4 এর দূরত্ব 4 একক। আচ্ছা, তো এর মধ্যে যে জিনিসগুলো নতুন একটু জানতে হতে পারে, অনেক সময় আমরা মিস করে যেতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এটা অবজেক্টিভে হয়তো আসতে পারে। আর বৃহত্তম নিম্নসীমা। সহজ কথা, একটা সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা যখন আমরা বলতে চাই, আগে ঊর্ধ্বসীমা বলে নিই, তারপরে ক্ষুদ্রতম ব্যাপারটা আমরা বোঝাচ্ছি। ঊর্ধ্বসীমা কি জিনিস? ঊর্ধ্বসীমা বলতে বোঝায় সবচেয়ে ছোট, না, ঊর্ধ্বসীমা বলতে বোঝায় সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়। মানে কি রকম ব্যাপারটা, যে ধরো একটা সেট আছে 1 2 3 4, এখানে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 4 কিংবা 4 এর চেয়ে বড় যত উপাদান আছে সমস্ত কিছু এই সেটের ঊর্ধ্বসীমা। যেমন 4 5 6 7 8 9 10 11 12 এরা সবাই এই সেটের ঊর্ধ্বসীমা। মানে এই সেটের আমাদের সীমানার বাইরে এই টাইপের একটা ব্যাপার। আর এই সমস্ত ঊর্ধ্বসীমার মধ্যে এরা তো সবাই ঊর্ধ্বসীমা, তার মধ্যে ক্ষুদ্রতম কে? তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এই 4টা। অর্থাৎ একটা সেটের সবচেয়ে বড় যে উপাদানটা হতে পারে বা সবচেয়ে বড় যেই পর্যন্ত যেতে পারে, আমরা একটু পরে দেখব যে এক্স্যাক্টলি সবচেয়ে বড় উপাদান আমরা নাও টের পেতে পারি, বাট সবচেয়ে বড় উপাদানটাকে আমরা লিমিটিং অ্যাপ্রোচে নিতে পারি, সেটা একটু পরে দেখছি। যেমন এই অবস্থায় সবচেয়ে বড় যে উপাদানটা সেটা হচ্ছে 4, তখন আমরা বলছি 4 হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, কারণ ঊর্ধ্বসীমা তো সবাই, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4, তাহলে 4 কে আমরা বলছি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আর ঠিক একইভাবে নিম্নসীমা হচ্ছে উল্টো জিনিস। নিম্নসীমা কি হতে পারে আইডিয়া করি আমরা। নিম্নসীমা হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট। আমরা এখানে লক্ষ্য করে দেখি 1 2 3 4 এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 1 হচ্ছে সবচেয়ে ছোট, আর তার চেয়েও ছোট যারা যারা আছে 1 এর চেয়ে ছোট আর কে কে আছে? 1 এর চেয়ে ছোট আছে 0 -1 -2 -3, এরা সবাই এই সেটের নিম্নসীমা। সবচেয়ে ছোটটা এবং তার চেয়ে ছোট আর যারা যারা সবাই আছে তারা সবাই এই সেটের নিম্নসীমা। তাহলে এখন বলি এই নিম্নসীমা যতগুলো আছে, এই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সে হচ্ছে 1, এটাকে আমরা বলছি বৃহত্তম নিম্নসীমা। নিম্নসীমাগুলোর মধ্যে যে সবচেয়ে বড়, আমরা খেয়াল করে দেখি সে কিন্তু আমাদের এই সেটের মধ্যে সবচেয়ে ছোট। আমাদের নিম্নসীমাগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে আমাদের মেইন সেটটার মধ্যে সবচেয়ে ছোট। তো আমাদের সবচেয়ে ছোট যে, আমরা তাকেই আসলে বলছি বৃহত্তম নিম্নসীমা। এখন যদি এই সেটটা এক্স্যাক্টলি এই এত এত বিন্দু না দেওয়া থাকে, এই যে 1 2 3 4 এমন না দেওয়া থাকে, ধরা যাক সেটটা দেওয়া আছে এরকম করে যে একটা সেট, সেটা এই ধরনের x belongs to R such that x এর মানটা -2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এবার আমরা খেয়াল করি যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটা সবচেয়ে ছোট এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ -2 থেকে একটু বড় হবে, -2 থেকে একটু বড় সেটা কত
সেটা আমরা আসলে বের করতে পারি না কখনোই। আর 7 তার চেয়ে ছোট হবে, তাহলে সবচেয়ে ছোট মানে সবচেয়ে বড় কোনটা এই সেটের মধ্যে আমরা সেটা বলতে পারছি না, -2 থেকে 7 পর্যন্ত। তো সেই অবস্থায় আমরা ক্ষুদ্রতম নিম্ন সীমা তখনও ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা বলতে আমরা তখনও যাকে মিন করি সেটা হচ্ছে 7 এবং বৃহত্তম নিম্ন সীমা বলতে আমরা মিন করি -2 কে। মানে ব্যাপারটা এরকম যে এই সেটটা কত থেকে কতর মধ্যে বাউন্ডেড, কত থেকে কতর মধ্যে আবদ্ধ। এই সেটটা -2 থেকে 7 এর মাঝখানেই আছে, আর কোনো কিছু নাই এর মাঝখানে। -2 থেকে 7 এর মাঝখানে যে কোনো কিছু হবে। সো আমাদের লিমিটটা আমরা লিমিট দিয়ে যদি চিন্তা করতে যাই যে আমাদের সর্বোচ্চ সীমা হতে পারে এইদিকে 7 পর্যন্ত, আর উল্টো দিকে পেছন দিক হতে পারে -2 পর্যন্ত। এটা এক্সারসাইজ মেক করে। এবার আমরা এখানকার এই জিনিসগুলো আর দেখবো না, আমরা একটু দেখতে চাই সমাধান। সেটা হচ্ছে কেমন সমাধান? অসমতার সমাধান। আমাদের ক্লাস 19 এই জিনিসটা ছিল, এটা আরেকবার একটু আমরা নিয়মটা স্মরণ করে ফেলি। ধরা যাক একটা বড় অসমতা আছে আমাদের কাছে, কিরকম যে x-2 into x-3 into x+5 by x-7 greater or equal 0। এই অসমতার সমাধান কি হবে? আমি এখানে জাস্ট নিয়মটা বলে যাই, কোনো কারণ খুব বেশি গভীরে আমি ব্যাখ্যা করবো না, আমি শুধু নিয়মটা বলে যাচ্ছি যে এই ধরনের অসমতার সমাধান যখন করতে হয় তখন আমরা কিভাবে এইরকম অসমতাগুলো সলভ করতে পারি। প্রথম কাজ হবে এখানে মানটা 0 হলে, 0 না আসলে এখানে যতগুলো x এর উপাদান আছে এই ছোট 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 x-2 x-3 x+5 এরকম জিনিসগুলো থেকে আমরা x এর ভ্যালুগুলো আইডিয়া করার চেষ্টা করব। মানে কি x-2 যদি 0 হতো তখন x এর মান কত আসতো? তখন x এর মান আসতো 2। সো এখানে কি কি পয়েন্ট আছে আগে সেই পয়েন্টগুলো আমরা বের করে ফেলি যে x এর মান কি কি রকম এখানে আছে। ওকে, এই জায়গায় আছে 2, এখানে x-3 যদি 0 হতো x এর মান হতো 3, x+5 0 হলে x এর মান হতো -5 এবং x-7 যদি 0 হতো এর মান হতো 7। সো আমাদের কাছে যে মানগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে 2, 3, -5 এবং 7। এরপরে আমরা এটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। এইবার আমরা একটু খেয়াল করব যে x এর মানটা যদি সবচেয়ে ছোট যে আছে তার থেকেও ছোট হতো তাহলে পুরো এই অসমতা ঠিক থাকে কি থাকে না। খুব ভালো করে আমরা খেয়াল করি, x এর মানটা যদি সবচেয়ে ছোট যে আছে তার চেয়েও ছোট হতো, অর্থাৎ x -5 যদি হতো তাহলে এই অসমতা ঠিক থাকবে না। x যদি -5 এর চেয়েও ছোট হতো তখন এটা মান কিন্তু নেগেটিভ আসতো। কেন? কারণ x -5 এর চেয়ে ছোট আমরা ধরে নিই -7, সাপোজ -7 যদি হয় তাহলে -7 -2, তার মানে এটা হয়ে যেত -9, এটা হয়ে যেত -7 -3 মানে -10, এটা হয়ে যেত কত? অবশ্যই এটাও নেগেটিভ আসতো, কারণ -5 এর চেয়ে ছোট হলে -7 এ যদি আমরা এটা -2 এটাও ছোট হতো, তার মানে চারটাই আসলে নেগেটিভ আসতো। এটা 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 যদি সবগুলো নেগেটিভ আসে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, এখানে আবার মাইনাস আর নিচে মাইনাস, এটা মিলে শেষ পর্যন্ত সবই প্লাস হয়ে যেত। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অসমতাটা সেখানকার সাইনটা কি, আমরা এই সমান সাইনটা পরে চিন্তা করব, এই সমানের অংশটা একেবারে শেষে চিন্তা করব। জাস্ট শুধুমাত্র এখন আমরা গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর লেস চিহ্নটা নিয়ে চিন্তা করছি। তাহলে সবগুলোই যদি মাইনাস হতো তাহলে পুরো জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে যেত, ফলে গ্রেটার দ্যান 0 আসতো। তার মানে x এর মানটা যদি -5 থেকে ছোট হয় পুরো অসমতাটা ঠিক থাকে। এটুকু আমরা দেখলাম x এর মানটা -5 থেকে ছোট হলে অসমতাটা ঠিক থাকে। ওকে, তাহলে এইটা হবে একটা সলিউশন। এরপরে আর চিন্তা করার দরকার নেই, এখন বাদ বাকিগুলো নিয়ে আমরা টানা লিখতে থাকবো। মানে কি? মানে হচ্ছে যে এইবার আমরা 2 এবং 3 কে নিয়ে একসাথে লিখবো এইভাবে, 2 থেকে 3 এর মাঝখানে হলে চলবে। এবং শেষ পর্যন্ত দেখছি একজন ফাঁকা আছে, যদি একজন ফাঁকা থাকে তাহলে বলবো x গ্রেটার দ্যান 7। x যদি 7 থেকে বড় হয় আসলে তাহলে এই পুরো অসমতা ঠিক থাকবে। x এর মানটা 2 থেকে যদি 3 এর মাঝখানে হয় তাহলে অসমতা ঠিক থাকবে, এটা আসলে বোঝা যায়। x 2 থেকে 3 এর মাঝখানে হলে কি হবে? x যদি 2 থেকে 3 এর মাঝখানে হয়, ধরা যাক আড়াই হলে আমরা লক্ষ্য করে দেখি যে সেই অবস্থায় এইটা হয়ে যাবে পজিটিভ, এইটা কিন্তু হবে নেগেটিভ। যে সবচেয়ে এই যে -5 এর চেয়ে যদি ছোট হতো, এইটা কত? -5 থেকে ছোট না আসলে, সো এটা কি আসতো? এটা আসতো পজিটিভ এবং এটা আসতো নেগেটিভ, প্লাস প্লাস মাইনাস মাইনাস সব মিলায় শেষ পর্যন্ত
পজিটিভলি হতো। তার মানে x এর মান যদি 2 থেকে 3 এর মাঝখানে থাকে তাহলে এটা মিলছে, এবং x এর মানটা গ্রেটার দ্যান 7 থাকলেও মিলছে। আমি আরেকবার বলি, আমরা কি করলাম, আমরা প্রথমে চেক করব যে x এর মানটা সবচেয়ে ছোটর চেয়েও যদি ছোট হয়, x যদি লেস দ্যান -5 হয়, তাহলে এর পুরো জিনিসটা ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে তাহলে খুব ভালো, তাহলে আমরা সরাসরি সেটা আগে লিখে ফেলবো x লেস দ্যান -5। এরপরে আমরা যেটা করব, বাকি যারা আছে তাদেরকে এইভাবে বসাতে থাকবো। যদি এমন থাকতো যে এখানে আরো অনেকগুলো আছে, -5 আছে, 2 3 7 9 15 13 এরকম যদি থাকতো, 13 15, তাহলে আমরা কিভাবে লিখতাম, আগে তো x - 5 একটু লিখে ফেলেছি, এবার বাদ বাকিগুলো এভাবে লিখতাম যে ওকে 2 থেকে 3 এর মাঝখানে, 7 থেকে 9 এর মাঝখানে, 13 থেকে 15 এর মাঝখানে। যদি দেখলাম লাস্টে একটা এক্সট্রা রয়ে গেছে 18, তখন বলতাম x গ্রেটার দ্যান 18। এটা হচ্ছে দ্রুত চিন্তা করার উপায়। আচ্ছা, আমরা তাহলে আরেকটা ছোট্ট উদাহরণ দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখনো কিন্তু অঙ্কটা শেষ হয় নাই। এখন আমরা দেখব যে কোনগুলোর নিচে সমান চিহ্ন দেব আর কোনগুলোর নিচে সমান চিহ্ন দেব না। আমরা খেয়াল করি যে x এর মান কখনোই 7 হওয়া সম্ভব না, কারণ x এর মান যদি 7 হয়ে যায় ইকুয়াল টু 7, তাহলে নিচে 0 চলে আসছে। তাহলে অবশ্যই এই সাইনটা নিচে সমান চিহ্ন দেওয়া যাবে না। বাদ বাকি যারা যারা আছে তাদের সবার নিচে আমি একটা সমান চিহ্ন দিয়ে দিলাম, কারণ উপরে যারা আছে আমরা খেয়াল করি x এর মান যদি 3 হয়ে যায় পুরোটা 0 হয়ে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল সাইনটা তো আছে, পুরোটার মানটা 0 হতে পারে। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে চিন্তা করি, তাহলে এই পুরো যা যা বললাম এতক্ষণ পর্যন্ত সেটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখন আরেকটা উদাহরণ নিয়ে চিন্তা করছি, কেমন, x - 2 x - 3 x + 5 বাই x - 9 আরো বড় নিলাম x - 11। আচ্ছা, আরেকটা নিয়ে ফেলি x + 8, এই পুরোটা লেস দ্যান অর ইকুয়াল 0। তো আগে আমরা এখানে দেখি যে x এর কি কি পয়েন্ট হতে পারে, সেই পয়েন্টগুলো আমরা দেখে ফেলি। x এর কি কি মান হওয়া সম্ভব, এখানে পাওয়া হচ্ছে 2, এখান থেকে 3, এটা -5, এটা হচ্ছে -8, এটা 9, এটা হলো 11। আমরা সাজাই ফেলি, সাজালে থাকবে 8 -8 -5, তারপরে 2 3 9 11। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দেখব x এর মানটা -8 থেকে ছোট হলে পুরোটা মিলে কিনা। -8 থেকে ছোট হলে আসলে সবাই নেগেটিভ হবে, একটু আগে ফিল করতে হবে যে -8 থেকে যদি ছোট হয় তাহলে -8 তো এখানটা সবার ছোট, তার চেয়ে যদি ছোট হয় তাহলে এখানকার প্রত্যেকটা টার্মই আসলে ছোট হবে। যে তাহলে দেখি আমরা -8 থেকে ছোট হবে -10 -10 হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। সবগুলো যদি নেগেটিভ হয়, 6টা যদি নেগেটিভ মেলে, উপরে 4টা নেগেটিভ, নিচে 2টা নেগেটিভ, শেষ পর্যন্ত আসলে প্লাস হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সবগুলাই নেগেটিভ হয়, x এর মানটা যদি -8 থেকে ছোট হয়, তখন কিন্তু সবাই পজিটিভ হয়ে যাচ্ছে, সবাই নেগেটিভ হয়ে যাচ্ছে, ফলে একসাথে মিললে সেটা পজিটিভ হয়ে যাবে, গ্রেটার দ্যান 0 হবে। কিন্তু এখানে তো গ্রেটার দ্যান 0 নাই, এখানে আছে লেস দ্যান 0। তার মানে x এর মান -8 থেকে ছোট হতে পারে না। তার মানে x এর মানটা -8 থেকে বড় হবে। ওকে, তাহলে আর চিন্তা করার দরকার নেই। এবার জাস্ট আমরা লিখতে থাকবো এইভাবে, -8 থেকে -5 এর ভিতরে, অথবা এখানে সব আসলে অথবা 2 থেকে 3 এর ভিতরে, অথবা 9 থেকে 11 এর ভিতরে। যদি লাস্টে একজন এক্সট্রা থাকতো, যে একজন এক্সট্রা ধরা যাক 15 থাকতো, তখন আমরা লিখতাম অথবা x গ্রেটার দ্যান 15। লাস্টের দিকে এক্সট্রা থাকে তখন ওই গ্রেটার দ্যান এর ফর্মটা আমরা লিখতাম। ওকে, এবার একটু বলে ফেলি যে কোনটা নিচে আমরা সমান চিহ্ন দেব আর কোনটা নিচে সমান চিহ্ন দেব না। নিচে যারা যারা আছে, এই যে 9 এবং 11, এই x এর মানটা 9 কিংবা 11 আসলে হওয়া সম্ভব না, কারণ তাহলে দেখতে পাচ্ছি আমরা নিচে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো জায়গা বাদ দিয়ে বাদ বাকি যারা যারা আছে তাদের সবার নিচে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে যদি বড় কোনো অসমতা থাকে তাহলে খুব দ্রুত এটাকে সলভ করার নিয়ম। আচ্ছা, আমরা এবারে সামনে আগাবো। আসলে আমরা এখানে বাস্তব সংখ্যার চ্যাপ্টারে বেশি থাকতে চাই না, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্য এটা খুবই চমৎকার একটা জিনিস, বাইনোমিয়াল থিওরেম। আমরা প্রথমে যেটা করতে চাই, এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা ফিল করতে চাই, আমরা অনুভব করতে চাই। আমি সবসময় বলার চেষ্টা করি যে ম্যাথমেটিক্স জিনিসটা কখনোই এমন কোনো বিষয় নয় যে বিষয়টা আমরা দ্রুত জাস্ট মুখস্থ করে ফেললাম, কিছু নিয়ম জানলাম, সেই নিয়মগুলো দিয়ে আমরা বলে ফেললাম যে ওকে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, সুতরাং এটা করলে এটা আসবেই। এরকম বললে আসলে কখনো ম্যাথমেটিক্সের আনন্দটা বোঝা যাবে না। ম্যাথমেটিক্স এমন জিনিস যেটা ফিল করতে হয়, অন্তর থেকে অনুভব করতে হয়। আমরা সেই অনুভবের দিকে আস্তে আস্তে যাবো। আমরা বলি একটু আগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলা যায় যে a + b হোল স্কয়ার, এই ফর্মুলাটা এটা দেখলে আমাদের কাছে মাথায় এরকম আসে যে a² + 2ab + b²। আমাদের ছোটবেলা থেকে মুখস্থ করতে করতে অবস্থা খারাপ, এই ফর্মুলা কি দারুণ একটা ফর্মুলা, a + b হোল স্কয়ার = a² + b 2ab + b²। কিন্তু এই ফর্মুলা আসলে কি বলে, আসলে এই ফর্মুলাটার অর্থটা কি? এই যে a + b হোল স্কয়ার, এটা কি গ্রিকরা যেভাবে চিন্তা করতো আমরা সেভাবে একটু দেখাই।
গ্রিকরা ভাবতো আচ্ছা একটা বর্গক্ষেত্রে যদি এক বাহু হয় 5 তাহলে তার ক্ষেত্রফল কত হবে 5 স্কয়ার। বর্গের ক্ষেত্রে বাহু যা হয় তার ক্ষেত্রফল হয় তার স্কয়ার। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় a + b, বাহুর দৈর্ঘ্য যদি হয় a + b, তাহলে তার ক্ষেত্রফল হবে a + b হোল স্কয়ার। আচ্ছা, তারা এবার এটাকে এইভাবে দেখার চেষ্টা করলো যে আচ্ছা ওকে, ধরা যাক এই একটুকু অংশ হচ্ছে a আর একটুকু অংশ b, তাহলে এই পুরো বর্গক্ষেত্রটা, এটা একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটা এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a + b। আচ্ছা, তাহলে এদিকে যদি a + b হয়, অবশ্যই বাহুর প্রত্যেকটা বাহুরই দৈর্ঘ্য হবে a + b। আমি এখানে একটা লম্ব টানলাম, এইখানে একটা লম্ব টানলাম, এতটুকু আবার b। এদিকে a + b, এদিকে b থাকলে এটা অবশ্যই a হবে, বোঝা যায়, কারণ টোটালটা a + b তো হবেই। এদিকেও a + b, এদিকেও a + b, a + b, a + b। এখন এই যে পুরো বর্গক্ষেত্রটা, তার ক্ষেত্রফল অবশ্যই a + b হোল স্কয়ার। এই পুরো ক্ষেত্রটাকে আমরা দেখতে পাচ্ছি মোট 4টা পার্টে ভাগ করা হয়েছে এই সরলরেখাগুলো টেনে। 4টা পার্ট কি কি? সেই 4টা পার্ট হচ্ছে এই বড় অংশটা, এই বাচ্চা অংশটা, এই অংশটা আর এই অংশটা। মোট 4টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল আমি এখন দেখতে চাই যে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফল কেমন। আমি লক্ষ্য করি এইদিকে a, এইদিকে আছে a, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল হবে a স্কয়ার। আমরা লক্ষ্য করি এই যে বাচ্চা অংশটা, এদিকে b, ওদিকে b, এটার ক্ষেত্রফল হবে b স্কয়ার। আমরা লক্ষ্য করি এটা আয়তক্ষেত্র, এদিকে a আর এদিকে b, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে a * b, এটা একটা ab, এবং এদিকে a, এদিকে b, এটারও ক্ষেত্রফল ab। আমরা খেয়াল করলাম ab কয়টা আছে? ab আছে 2টা। এজন্য আমরা বলছি যেখানে ab আছে 2টা, 2ab। আমরা প্রত্যেকটা পার্ট এখন দেখতে পাচ্ছি। আমি যখনই আপনি ক্লাস হোল স্কয়ার বলি, আমি শুধু একটা ফর্মুলা জানি না, আমি সেখানে কি দেখতে পারি? আমি একটা পুরো একটা বড় ক্ষেত্র দেখতে পারি। এই যে একটা বড় ক্ষেত্র, সেই বড় ক্ষেত্রে এখানে আছে a স্কয়ার, এখানে b স্কয়ার, এই জায়গায় ab, এই জায়গায় ab। প্রত্যেকটা পার্ট এখান থেকে অনেক ক্লিয়ারলি ফিল করা যায়। ওকে, যাই হোক, তো আমরা এখন a + b হোল স্কয়ার তো জানি, a + b হোল কিউবও আমরা জানি যে a + b হোল কিউবের একটা ফর্মুলা আছে এরকম a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b স্কয়ার, b কিউব দুঃখিত, এই ফর্মুলা আমরা জানি। কিন্তু যখনই a + b হোল টু দি পাওয়ার 4 বলে দেয়, তখন অনেকেই আমাদের জিনিসটা মনে নাই, বলে আমরা তো a + b হোল কিউব পর্যন্ত শিখছি, তার চেয়ে তো বেশি শিখিনি। তাহলে আমরা কিভাবে এটা করতে পারবো? তার জন্য মানুষ অনেকভাবে চিন্তা করেছে। যার মধ্যে একটা চিন্তা ছিল প্যাসকেলের ত্রিভুজ দিয়ে। সেই ত্রিভুজটা কিরকম ছিল আমি একটু বলে ফেলি, যে যদিও এটা প্যাসকেলের নামে বলা হয়, কিন্তু এটা প্যাসকেল আবিষ্কার করার বহু আগে থেকেই মানুষজন জানতো। আমরা সেই ত্রিভুজটা একবার একটু খেয়াল করি। আমরা একে শুরু করব, একেই শেষ করব, 1 1 1। এরপরে যেটা করব, একদম বাম কর্নারে শুরু করব 1 দিয়ে, লাস্টে শেষও হবে 1 এ। মাঝখানকার কাহিনী কেমন হবে? এই উপরের দুইটা যোগ করে আমরা নিচে লিখব 1 আর 1 2। আবার এখানে শুরু করব একদম কোণায় 1 দিয়ে, তারপর 1 আর 2 যোগ করলে কত আসবে? এখানে 3। এই 2 আর 1 যোগ করলে কত আসবে? আবার 3, এবং শেষে আরেকবার 1। আবার আমরা লিখি 1 1 আর 3 এ 4, 3 আর 3 এ 6, 3 আর 1 এ 4, 1, লাস্টে জাস্ট একই থাকবে। তারপর এইভাবে 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 এরকম করে যেতে থাকবে। এখন কথা হচ্ছে আমরা একটু লক্ষ্য করি a + b হোল টু দি পাওয়ার 0 এটা মানে কত? এটা মানে নিশ্চয়ই 1। যে কোনো জিনিস টু দি পাওয়ার 0 = 1। এটারও খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে যে কেন কোনো কিছু টু দি পাওয়ার 0 এটার মান 1 হয়, সেটা অন্য কোনো দিন বলা যাবে। আমরা একটু দেখি যে a + b হোল টু দি পাওয়ার 1 এটা কত? a + b, a + b হোল স্কয়ারের দিকে আমরা তাকাই, এটা হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এবার আমরা যা সহগগুলোর দিকে একটু লক্ষ্য করতে চাই, খুব ভালো করে আমরা প্রত্যেকটা সহগের দিকে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করে দেখি এখানে সহগ হচ্ছে 1 1, এখানে সহগগুলো হলো 1 2 1, এবং এখানে সহগগুলো হচ্ছে 1 3 3 1। আমরা কি বুঝতে পারছি যে a + b হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো কি হবে? অবশ্যই সেই সহগগুলো হবে 1 4 6 4 1। এবং আমরা কিভাবে লিখতে পারবো এখন? আমরা লক্ষ্য করি যে প্রথমে আমরা যেভাবে শুরু করছি, সবচেয়ে বড় যেটা আছে a কিউব টু দি পাওয়ার 3 দিয়ে আমরা এখন শুরু করেছি। তো এখানে আমরা শুরু করব a টু দি পাওয়ার 4 দিয়ে। এরপর আস্তে আস্তে a এর পাওয়ার কমবে, b এর পাওয়ার বাড়বে। তার মানে এটা কত হবে? a কিউব b, তারপর থাকবে a স্কয়ার b স্কয়ার, এখানে কোনো b ছিল না, এখানে একটা b হলো, এখানে দুইটা b, এরপর 4 3 2, এরপরে হবে a b কিউব, এবং তারপরে হবে b টু দি পাওয়ার 4। এবারে সহগগুলো বসিয়ে দিই, 1 4 6 4 1। এটাই হচ্ছে a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা। তাহলে a + b হোল টু দি পাওয়ার 5 কে আমরা এখন পারবো না?
আশা করি আমরা a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর মানটাও এখান থেকে দেখে বলে দিতে পারবো। এখন কথা হচ্ছে কিভাবে মানুষ এই জিনিসটা আবিষ্কার করলো, সেটা খুব দারুণ একটা ব্যাপার যে এরকম একটা ত্রিভুজ তারা কিভাবে আবিষ্কার করলো। ইনফ্যাক্ট তাদের আইডিয়াটা আসলে এখান থেকেই ছিল, তারা এখান থেকে এই জিনিসটা তৈরি করেছিলেন। কিভাবে তৈরি করেছিলেন সেটা একটু দেখা যাক। আমরা ছোট্ট করে এর কনফার্মটা একটু দেখে ফেলি, তাহলে বুঝতে পারবো। তারা যারা খেয়াল করলেন যে ওকে আমরা a প্লাস b হোল কিউব, এই জিনিসটা আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন a প্লাস b হোল টু দি পাওয়ার 4 যখন আমি বলছি, সেটা মিন করে a প্লাস b হোল কিউব ইনটু a প্লাস b। তার মানে a প্লাস b হোল কিউবের সাথে একটা a প্লাস b নতুন করে গুণ হলো, তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তার সঙ্গে থাকলো a প্লাস b। ইনফ্যাক্ট আমরা যদি এখন গুণটা করি, এর সাথে সবাইকে গুণ করে দিই, a টু দি পাওয়ার 4 প্লাস 3a কিউব b প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস ab কিউব। a দিয়ে গুণ করলাম, b দিয়ে গুণের অংশটা আমি একটু কায়দা করে নিচে লিখছি। b এর সাথে a কিউব গুণ করলে আসবে a কিউব b, b এর সাথে 3a স্কয়ার b গুণ করলে আসবে 3a স্কয়ার b স্কয়ার, b এর সাথে 3ab স্কয়ার গুণ করলে আসবে 3ab কিউব, এবং b এর সাথে b কিউব গুণ করলে আসবে b টু দি পাওয়ার 4। আমরা খেয়াল করে দেখি এই দুটো যোগ করলে আসলে কত আসবে। যোগ করলে আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 3 আর 1 এ, ভালো করে একটু খেয়াল করো, 3 আর 1 কোথায় যেন যোগ হয়েছিল। 3 আর 1 এ 4a কিউব b, 3 আর 3 এ 6a স্কয়ার b স্কয়ার, 1 আর 3 এ 4ab কিউব, এবং তারপরে b টু দি পাওয়ার 4। এবার আমরা জাস্ট লক্ষ্য করি যে আমাদের সেই ফর্মুলা কেমন ছিল, 1 1 1 2 1 1 3 3 1। খেয়াল করি 1 1 আর 3 এ 4, 3 আর 3 এ 6, 1 আর 3 এ 4, এবং লাস্টে ছিল একটা 1, এই b টু দি পাওয়ার 4 এর সহগ। জাস্ট এটা কিন্তু ওই জিনিসই যে তার মানে আমরা কি করলাম, এই 1 3 3 1 যেটা ছিল, এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই 1 3 3 1 কে জাস্ট একটু সরিয়ে ডান দিকে আমরা লিখেছি 1 3 3 1 এরকম একটা ফর্মে। আমরা যদি এখন এটা তো a প্লাস b হোল টু দি পাওয়ার 4, সেখান থেকে যদি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 চাই, আমরা তো সেই কাজটাই করব। আমরা তখন কিভাবে লিখব, জাস্ট আমরা শুধুমাত্র যদি এর সহগের দিকে তাকাই, তাহলে আমরা শুধুমাত্র সহগের দিকে লিখি কি লিখতাম, 1 4 6 4 1। তার নিচে তখন আমরা কিভাবে লিখতাম 1 4 6 4 1। এখানে যেমন একটু সরিয়ে লিখেছিলাম নিচে, এটা ছিল, তার নিচে ডান দিকে একটু সরিয়ে লিখছিলাম এখান থেকে। তেমনি এই দুটো যদি যোগ করতাম, পেতাম 1 5 10 10 5 1। এখানে লিখতাম 1 5 10 10 5 1। এভাবেই আসলে তারা প্যাসকেলের ট্রায়াঙ্গেল সম্পর্কে আইডিয়া করেছিলেন। তো আমরা এখন যেটা একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে যখন এখন আমাদেরকে বলা হবে যে a প্লাস b হোল টু দি পাওয়ার 20 এর ভ্যালু কত, তখন আমরা কিভাবে বের করব। তো সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা এই চারটা জেনারেল ফর্মুলা বের করতে চাই, যে ফর্মুলা আমাদেরকে শিখিয়ে দেবে, যে ফর্মুলা আমাদেরকে বুঝিয়ে দেবে যে যে কোনো রকম n এর জন্যই আমরা কিভাবে a প্লাস b হোল টু দি পাওয়ার সামথিং n এটার মান বের করতে পারি। তো এটাই নিউটন সাহেব বের করেছিলেন। নিউটনের সেই দ্বিপদী উপপাদ্য যেভাবে তিনি এক্সপ্রেস করেছিলেন সেটা ছিল এরকম। নিউটনের সেই অমর কবিতা, a to the power n plus nc1 a to the power n minus 1 b to the power 1, তার সঙ্গে nc2 a to the power n minus 2 b to the power 2, nc3 a to the power n minus 3 b to the power 3। এখন আমার প্রশ্ন আসলে সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা কি মিন করে। প্রত্যেকটা পদকে আমি ফিল করতে চাই, আমি প্রত্যেকটা পদ দেখতে চাই যে এই পুরো ফর্মুলাটা আসলে কি বোঝায়, এবং এটা বোঝা সম্ভব। আমি সেই জিনিসটাই একটু বোঝাতে চাই যে এটা কি, যেন এই ফর্মুলাটা আমাকে মুখস্থ করতে না হয় যে a plus b to the power n equal to a to the power n plus nc1 into b to the, এই কথাগুলো যেন মুখস্থ করতে না হয়, আমি প্রত্যেকটা টার্ম ফিল করতে চাই। তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা লক্ষ্য করি আগে যে a plus b হোল স্কয়ার, এই জিনিসটাকে একটু ভাঙার চেষ্টা করা যাক। যেটা আসলে কেমন, এটা হচ্ছে a plus b into a plus b, দুইটা a plus b এখানে গুণ আকারে আছে। সেখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম দেখতে, a স্কয়ার প্লাস ab প্লাস ba প্লাস b স্কয়ার। আমরা আরো একবার এই গুণটার দিকে তাকাই, সেই ছোটবেলার গুণ, বাট আরো একবার তাকাই। এখানে যখন a plus b এর সাথে a plus b গুণ হয়েছে, যে টার্মগুলো এসেছে তার দিকে তাকাই, a স্কয়ারটা কোথা থেকে তৈরি হয়েছে, এখানকার a এবং এখানকার a, এই দুটো মিলে তৈরি হয়েছে a স্কয়ার। ab কিভাবে তৈরি হয়েছে, এখানকার এর সাথে ওই পাশের b, এই যে ab তৈরি হয়েছে, ba কিভাবে তৈরি হলো, এখানকার b এবং ওই পাশের a, এবং b স্কয়ার সেটা তৈরি হয়েছে এখানকার b এর সাথে ওখানকার b মিলে। তার মানে প্রত্যেকটা টার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা করে জিনিস আছে।
যেমন এখানে আছে দুইটা এ, যার একটা এসেছে এই বাম পাশের টার্মটা থেকে এবং আরেকটা এ এসেছে এই পাশের টার্ম থেকে। এই যে বি এ, তার মধ্যে দুইটা পার্ট বি এবং এ গুণ আকারে আছে, যার বি এসেছে এখান থেকে এবং এ এসেছে এই পাশটা থেকে। প্রত্যেকটা টার্মের মধ্যে একটা এসেছে এই সাইড থেকে আর একটা এসেছে এই সাইড থেকে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে ওকে দুইজন মানুষ হতে দাঁড়িয়ে আছে, ওকে দুইজন মানুষ, একজন পি আর আরেকজন হচ্ছে কিউ। এই দুজনের কাছ থেকে আমি বললাম যে বাবারা তোমরা প্রত্যেকেই তোমরা আমাদেরকে একটা করে উপাদান দেবে। ওদের দুজনের কাছে কি আছে? একটা করে এ আছে, একটা করে বি আছে। এই যে পি, মিস্টার পি এর হাতের উপরে মিস্টার পি এর হাতে একটা এ আছে এবং ওই হাতে আরেকটা হাতে একটা বি আছে। আবার এইদিকে এই যে মিস্টার কিউ, তার যে দুইটা হাত, তারও এক হাতে আছে এ আর এক হাতে আছে বি। আমি বললাম তোমরা আমাকে একটা করে জিনিস দাও, তাহলে তারা কত ভাবে আমাদেরকে দিতে পারে। এমন হতে পারে যে পি দিল এ, কিউ দিল এ, তার কিন্তু একটা করে জিনিস দেবে, তখন আমরা যেটা পাবো সেটাই আসলে এ স্কয়ার। এমন হতে পারে মিস্টার পি আমাদেরকে দিল এ এবং মিস্টার কিউ দিল বি, তাহলে আমরা পাবো এ বি। যদি মিস্টার পি দেয় বি, মিস্টার কিউ দেয় এ, তাহলে বি এ, এবং দুজনেই যদি আমাদেরকে বি দেয় তাহলে পাবো বি স্কয়ার। এখন আমরা এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করতে চাই। আমরা দেখতে চাই যে পাঁচজন যদি মানুষ হতো, অর্থাৎ যদি এমন হতো a প্লাস b হোল টু দি পাওয়ার 5, সেটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার n, n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই এই পুরো জিনিসটা আমরা ফিল করতে পারবো। এখন আমরা দেখতে চাই জাস্ট পাঁচজন লোকের জন্য খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। আমরা এখন বের করতে চাই a প্লাস b হোল টু দি পাওয়ার 5 কত, এবং আমরা জানি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এখানে পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের হাতে আছে একটা করে a এবং একটা করে b। আমি জাস্ট দেখতে চাই যে এই মানুষগুলো একটা করে জিনিস যদি আমাদেরকে দেয় তাহলে কত ভাবে তারা সেটা দিতে পারে। তাদের প্রত্যেকের কাছে আছে একটা এ একটা বি। পাঁচজন মানুষ কে কে? হয়তো পি কিউ আর এস টি, এই যে পাঁচজন লোক, তাদের প্রত্যেকের কাছে একটা করে এ এবং একটা করে বি আছে। আমি দেখি যে এমন হতে পারে সবাই আমাকে দিল এ, সবাই এখানকার যারা যারা আছে তারা সবাই দিল এ, তাহলে আমি কি পাবো? 5টা এ, এ টু দি পাওয়ার 5। সবাই আমাকে দিল, আমি 5টা এ গুণ করলাম। আসলে আমি এখানে গুণ নিয়ে চিন্তা করছি সবকিছুই। সো এ টু দি পাওয়ার 5 হতে পারে। এমন তো হতে পারে যে তাদের মধ্যে এই পাঁচজনের ভিতরে চারজন দিল এ আর একজন দিল বি, অর্থাৎ এই রকম ব্যাপার হতে পারে। এরকম ব্যাপার কত ভাবে হতে পারে সেটা আমরা একটু পরে দেখছি, বাট এরকম ব্যাপার হতে পারে সেটা আগে দেখি যে কত কত টাইপের কাহিনী হতে পারে, কত রকম কাহিনী হতে পারে আগে সেটা দেখি, তারপরে দেখবো যে একটা রকম কত ভাবে হতে পারে সেটা একটু পরে দেখবো। আগে দেখি এমন হতে পারে যে চারজন দিল এ একজন দিল বি, এমন হতে পারে তিনজন দিল এ দুইজন দিল বি। আমরা লক্ষ্য করি সবসময় কিন্তু এই মোট উপাদানটা 5টাই থাকবে, 3 আর 2 5। সিম্পল কথা, পাঁচজন মানুষ তো দিচ্ছে, কেউ তো আর বসেনি। এমন হতে পারে a টু দি পাওয়ার 4, একজন দিল, আচ্ছা আমরা অন্যটা ফর্মে চলে গেছে, আমরা মাঝখানে একটা পার্ট বাদ দিয়েছি যে দুইজন a তিনজন b, এমন হতে পারে। অথবা একজন a চারজন b, অথবা কেউ a দেয় না পাঁচজনই দিয়েছে b। এরকম কেসগুলো হওয়া সম্ভব। এখন আমরা দেখতে চাই যে প্রত্যেকটা কেস কত ভাবে হওয়া সম্ভব। এই কেসটার কথা চিন্তা করি, এটার মানে হচ্ছে চারজন মানুষ আমাদেরকে দিয়েছে এই পি কিউ আর এস টি, এদের মধ্যে চারজন, যে কোনো চারজন দিয়েছে এ আর একজন দিয়েছে বি। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন সেই একজন যে আমাদেরকে বি দিল? সে হতে পারে মিস্টার পি, সে হতে পারে মিস্টার কিউ। মানে কি যে পি দিল, মানে ব্যাপারটা এরকম যে পি দিয়েছে এ আর বাদ বাকি যে কিউ আর এস টি এরা সবাই মিলে দিয়েছে বি, তাহলে পাবো এ, উল্টা হয়েছে, পি দিয়েছে বি আর বাদ বাকি সবাই দিল এ, তাহলে আমরা পাবো যে বি ইনটু এ টু দি পাওয়ার 4, একটা বি আর চারটা এ। এমন হতে পারে কিউ দিল বি আর বাদ বাকি চারজন তারা দিল এ, তাহলে কি পাবো? তাহলে আমি কিন্তু পাবো a টু দি পাওয়ার 4 ইনটু b। অর্থাৎ এরকম কাহিনী কতভাবে হতে পারে? যতভাবে আমি একটা করে b পেতে পারি। একটা b দিতে পারে কয়জন মানুষ? হয় p দিতে পারে, না হয় q, না হয় r, না হয় s, না হয় t। এই কাহিনী হতে পারে মোট 5 ভাবে। মোট 5 ভাবে আমি a টু দি পাওয়ার 4 ইনটু b পেতে পারি, মানে একটা b পাওয়া সম্ভব মোট 5 ভাবে। এবারে এখানে আমরা দেখি a কিউব ইনটু b স্কয়ার, তার মানে b কয়টা আছে এখানে? b আছে দুইটা। এই দুইটা b কোন দুইজন আমাদেরকে দেবে? কোন দুইজন আমাদেরকে বি দেবে? আরেকটা কথা আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে যদি আমরা যে কোনো দুইটা বি এর কথা চিন্তা করি তাহলে আসলে তিনটা এ এর কথা চিন্তা করতে হয় না, কারণ দুইটা বি এর কথা চিন্তা করার মানেই বাদ বাকি যারা আছে তারা অবশ্যই আমাদেরকে এই দেবে।
তারা যদি বি দিত তাহলে তো বি এর পরিমাণ বেশি হয়ে যেত। আচ্ছা তাহলে দুইটা বি এটা কারা কারা দিতে পারে? ওকে আমরা একটু সরাসরি হিসাব করে ফেলি। আমি দেখি পি কিউ দিতে পারে, পি আর দিতে পারে, পি এস দিতে পারে, অথবা পিটি দিতে পারে। এমন হতে পারে যে কিউ আর, কিউ এস বা কিউটি, অথবা হতে পারে আর এস, আর টি, অথবা হতে পারে এস টি। তাহলে এত ভাবে আমরা দুইটা বি পেতে পারি, যে দুইজন মানুষ আমাদেরকে বি দেবে। কত ভাবে হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাবে এই ঘটনাটা ঘটা সম্ভব। কিন্তু এবার আমরা একটু থামি, এবার আমরা চিন্তা করি, আমরা কি বারবার সারা জীবন ধরে এরকম করে বলতেই থাকবো? আমরা কি এরকম করে জিনিসের আগে কখনো দেখিনি? এটা আসলে কি মনে করছে? আমরা ভালো করে লক্ষ্য করে দেখি যে এখানে আসলে মোট 5 জন মানুষ আছে, তাদের থেকে যে কোনো 2 জন মানুষ আমাদেরকে বি দেবে। 5 জন থেকে এই যে পি কিউ আর এস টি, তাদের থেকে যে কোনো 2 জন আমাদেরকে বি দেবে। তাহলে 5 জন লোক থেকে বি দেওয়ার উপযোগী 2 জন লোককে কত ভাবে বাছাই করা যায়? 5 জন থেকে 2 জনকে বাছাই করা যায় 5C2 উপায়ে। এটাই আসলে সেই 10। তার মানে এই যে 10 তার পরিচয় আছে, সেই পরিচয়টা কি? সেটা হচ্ছে 5C2। এই যে 5 তার পরিচয় তাহলে কি হবে? 5 জন লোক থেকে কয়জন আমাকে বি দিচ্ছিল? এখানে বি দিচ্ছিল একজন। এই 5 মানে আসলে 5C1। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে বি দিচ্ছে কয়জন? 3 জন। তার মানে এখানে আমাদের সবটা হবে, সেটা হবে 5C3, এখানে হবে 5C4 এবং এখানে হবে 5C5। আমরা আরো এবার সুন্দর করে লিখে ফেলি। আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা আসলে কি রকম, যে a + b হোল টু দি পাওয়ার 5, সেটা মানে কত রকম হতে পারে আমরা সেটা লিখব। a + a টু দি পাওয়ার 5 হতে পারে 4টা a, একটা b, হতে পারে 3টা a, 2টা b, হতে পারে 2টা a, 3টা b, একটা a, 4টা b, অথবা 5টা b। এরকম কাহিনীগুলো হতে পারে। প্রত্যেকটা কাহিনী কত রকম ভাবে হতে পারে সেটা খেয়াল করি আমরা। আমরা দেখি এখানে একটা মাত্র b আছে। 5 জন লোক থেকে একজন লোককে আমরা সিলেক্ট করতে পারি 5C1, সেই লোকটাই আমাদেরকে এই একটা b দেবে। এখানে b দেবে 2 জন মানুষ। 5 জন মানুষ থেকে সেই 2 জন মানুষকে সিলেক্ট করা যায় 5C2 উপায়ে। এখানে b দেবে 3 জন মানুষ। 5 জন মানুষ থেকে 3 জন মানুষকে সিলেক্ট করা যায় 5C3 উপায়ে। এখানে b দেবে 4 জন মানুষ। 5 জন থেকে 4 জন মানুষকে সিলেক্ট করা যায় 5C4 উপায়ে, এবং এখানে 5C5 উপায়ে। আমরা এবারে আরো জেনারেলাইজ করার চেষ্টা করি a + b হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কতজন মানুষ আছে? মোট n সংখ্যক মানুষ, যাদের প্রত্যেকের হাতে একটা a, একটা করে b। আমি তাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে জিনিস নিতে চাই। এমন হতে পারে যে তারা সবাই আমাকে a দিল। যদি সবাই আমাকে a দেয়, তখন আমি পাবো a টু দি পাওয়ার n, কারণ n সংখ্যক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে একটা a, একটা b। এমন হতেই পারে যে একজন আমাকে দিল b, তাহলে বাদবাকি যারা আছে অর্থাৎ n-1 জন, তারা দেবে আমাকে a। এমন হতে পারে 2 জন মানুষ দিল b, বাদবাকি সবাই দিল a। এমন করতে 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 একটা পর্যায়ে আসবে যখন দেখবো সবাই আমাকে দিয়েছে b, অর্থাৎ n সংখ্যক মানুষ তারা সবাই যদি b দেয়, b যদি পরে পাওয়া যাবে। এখন এখানে জাস্ট লক্ষ্য করি আমরা যে এখানে মানুষ আছে n সংখ্যক, যার থেকে একজন মানুষকে আমি চাই যে আমাকে b দেবে। n জন লোক থেকে একজন মানুষকে চুজ করা যায় NC1 উপায়ে। এখানে যেমন ছিল n জন লোক থেকে এখানে আমি b নিচ্ছি 2টা, এটা হতে পারে NC2 উপায়ে। n জন লোক থেকে 2 জনকে চুজ করব যারা আমাদেরকে b দেবে। তাহলে এই হচ্ছে, এরপরে এমন করে করে NC3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3, এই হচ্ছে পরের ফর্মুলা। এইবার আমার কিছু কথা আছে। এবার আমরা একটা নির্দিষ্ট টার্ম বের করতে চাই, r+1 তম পদ, জেনারেল টার্ম। সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু ভালো করে খেয়াল করি। আমরা লক্ষ্য করি a + b হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা পেয়েছি সেটা কি রকম দেখতে? এটা ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস NC1 a টু দি পাওয়ার n-1 b, এর সঙ্গে NC2 a টু দি পাওয়ার n-2 b টু দি পাওয়ার 2, NC3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3। এমন করতে করতে b টু দি পাওয়ার n পর্যন্ত। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এটা একটু ভালো করে পড়ে শুনি যে এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ। ওকে, 2 নাম্বার পদটা আমি একটু আবৃত্তি করে শোনাই ভালো করে। ওকে, 2 নাম্বার পদ হচ্ছে NC1 a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1। 2 নাম্বার পদে a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1। 3 নাম্বার পদ NC2 a টু দি পাওয়ার n-2 b টু দি পাওয়ার 2। 3 নাম্বার পদে আমরা দেখতে পাচ্ছি 2 2 2। 4 নাম্বার পদ NC3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3। তাহলে 5 নাম্বার পদে কি আসবে? 5 নাম্বার পদে আসবে NC4 a টু দি পাওয়ার n-4 b টু দি পাওয়ার 4।
5 নাম্বার পদে সবগুলো 4, তাহলে r প্লাস 1 তম পদে এর চেয়ে একটা কম হবে না? সব জায়গায় যত নাম্বার পদ তার চেয়ে একটা কম হচ্ছে, তাহলে কি হবে? r প্লাস 1 তম পদে আসবে, r প্লাস 1 তম পদ, সেটা কি হবে? nc r a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, একটা জাস্ট কম হবে। ওকে, তাহলে এটা থেকেই আমরা খুব দ্রুত r প্লাস 1 তম পদটা পেয়ে যাব। এবার আমরা খুব দ্রুত কিছু জিনিস আগাবো। আমাদের প্রায় বলে যে এরকম একটা জিনিস দেওয়া আছে 2x minus 1/5x স্কয়ার টু দি পাওয়ার 12, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কত? আমরা সেই অবস্থায় এরকম x বর্জিত এই পদ যদি বের করতে বলে, তখন সেই অবস্থায় আমরা ন্যাচারালি যেটা করতে পারি, আমরা ধরে নিই যে ধরি এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদটি x বর্জিত, এরপরে আমরা ওখান থেকে বের করে ফেলি। তো আমরা একটা ছোট্ট শর্টকাট মেথড শিখতে চাই। এই অবস্থায় আমরা যেটা করতে পারি, আমাদের আসলে প্রথমেই r এর মানটা দরকার। আমরা এখানে নরমালি কিভাবে করি মনে আছে? এটা নিজের কিভাবে করে এসেছি যখন করেছিলাম, আমরা এখানে ধরে নিই যে মনে করি r প্লাস 1 তম পদ x বর্জিত, সেখান থেকে আমরা r প্লাস 1 তম পদটা এখানে বের করে ফেলি, যে r প্লাস 1 তম পদ কত হবে, এই যে 12c এত এরকম করে বের করেছিলাম। তো এখন আমরা যেটা করব, r এর মানটা আগে গুণ করে বের করে ফেলবো। r এর মানটা কত? r এর মানটা কত হবে? তার জন্য আমাদের একটা স্পেশাল পদ্ধতি আছে, চুচু পদ্ধতি। আমাদের চুম এবং চুম এটা ব্যবহার করে আমরা দুম করে বের করে ফেলবো r এর মানটা কত। আমরা খেয়াল করি r ইকুয়াল টু চুম চুম। আমরা এখন আসলে কিছু বুঝি না, আমি জানি r মানে হচ্ছে চুম। এই চুম মানে কি? চুম মানে হলো এখানে যে পাওয়ারটা থাকবে, r এর মধ্যে সব পাওয়ারের হিসাব, সেই পাওয়ারের সাথে এইখানকার যে পাওয়ারটা 2x টু দি পাওয়ার 1 x এর যে পাওয়ারটা এখানে, সেই পাওয়ারের সাথে 1 এগুলো গুণ, উপরে গুণের চুম, আর নিচে হবে যোগের চুম, মানে কি 1 প্লাস 2, 12 একে 12 বাই নিচে 1 প্লাস 2 কত আসলো? তাহলে 12 বাই 3 4। তাহলে তুমি শিওর থাকতে পারো যে 4 প্লাস 1 তম পদ, অর্থাৎ r এর মানটা হচ্ছে 4, সুতরাং r প্লাস 1 তম পদ, দ্যাট মিন্স 5 নাম্বার পদটা হচ্ছে এখানে x বর্জিত। তাহলে r প্লাস 1 মানে এখানে পঞ্চম পদটি 5 তম পদ x বর্জিত, অতএব x বর্জিত পদ, অতএব x বর্জিত পদ, এই অঙ্কটা দুই লাইনের অঙ্ক। প্রথম লাইন হচ্ছে r বের করা, অতএব x বর্জিত পদ হবে কত নাম্বার? জাস্ট r এর ভ্যালু তো তুমি জানো 4, তাহলে আমরা এটা জানি r প্লাস 1 তম পদটা কত? ncr, n মানে কত? 12cr, r এর মানটা 4, a টু দি পাওয়ার, a মানে হচ্ছে প্রথমটুকু 2x টু দি পাওয়ার 12 মাইনাস 4 ইনটু মাইনাস 1/5x স্কয়ার টু দি পাওয়ার 4। ইনফ্যাক্ট যদি x বর্জিত পদ বলেই, তাহলে কখনো মাঝখানে আর এই x টুকু না লিখলেও চলে, কারণ আমরা জানি শেষ পর্যন্ত x তো ক্যান্সেল আউট হবেই, এটাতে x বর্জিত পদ বলেই দিচ্ছে। তার মানে এখানে আমরা x টুকু আর লিখবো না, থাকলো 2 টু দি পাওয়ার 12 মাইনাস 4 1 বাই মাইনাস 1/5, মাইনাসটার কথা খেয়াল রাখতে হবে যে এখানে যে মাইনাসটা থাকবে সেটা এখানে আমাদের নিয়ে যেতে হবে, কারণ ফর্মটা a প্লাস b আকারে আছে, এই b এর মধ্যে এখানে মাইনাসটা ইনক্লুড করে দিতে হবে, b ইকুয়াল টু মাইনাস 1/5x স্কয়ার। তাহলে এটা হচ্ছে x বর্জিত পদ। এরপর এই ক্যালকুলেশনটা এক লাইনের ক্যালকুলেশন, জাস্ট পুরো অঙ্কটা এখন দুই লাইনে হয়ে গেল। তাহলে আমরা আরেকবার একটু ছোট করে দেখি, তাহলে একবার বলে ফেলি 5x স্কয়ার মাইনাস 1/5x টু দি পাওয়ার, যদি মনে হয় এখানে সাপোজ এটা হলো 15, তখন r এর মানটা কত হবে? r এর মান হবে চুম চুম চুম, মানে 30, 15 দুগুণে 30 বাই নিচে চুম 2 এর একে 3, আর মান পেয়ে গেলাম 10। এই হলো চুম চুম। এখন আমরা এটাকে আরেকটু জেনারেলাইজ করব। যদি বলতো যে এই এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ কত? আগের বার কিন্তু ছিল জাস্ট x টু দি পাওয়ার 0 এর সহগ, কারণ x বর্জিত পদ, কিন্তু এখন বলছে x টু দি পাওয়ার 6 এর। তখন আমরা যে পদ্ধতি ব্যবহার করব, তখন r এর মানটা একই রকম ভাবে r এর মান বের করব, বাট এখন আমাদের একটু মডিফাইড সিস্টেম। এখন বলতে হবে চুম চু ইয়া, আমরা নতুন একটা পার্ট নিয়ে আনবো। ইয়া এই পার্টটা কি সেটাকে ব্যাখ্যা করি। এই চু চু তো যা ছিল ওটা থাকবেই, 12 ইনটু 1 চু বাই নিচে চু 1 যোগ 2, তার সঙ্গে ইয়া ইয়া কি জিনিস? ইয়া হচ্ছে ওই যে নতুন একজন আসছে 6, সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। মানে ব্যাপারটা এরকম, এসেছে নতুন শিশু, তাকে পৃথিবী থেকে বের করে দাও, মাইনাস করে দিচ্ছি এটাকে। ওকে, এবার আসলো, তাহলে যেটা দাঁড়ালো সেটা কি রকম? 12 মাইনাস 6, উপরে থাকবে 6 বাই নিচে 3, এটা হলো 2। আর আমরা যখন আমরা পেয়ে গেছি, অতএব x টু দি পাওয়ার 6 এর সহগ। যখন বলছি সহগ আর x কে রাখার দরকার নাই, সরাসরি আমরা লিখে ফেলবো এইভাবে। ওকে, 12c2 এই যে ncr a টু দি পাওয়ার
n মাইনাস r ভাইয়া x কোথায় গেল? এই x আমি কেন আর লিখবো, আমি তো বলে দিয়েছি এটা x এর সহগ, x টু দি পাওয়ার 6 এর সহগ, সহগ বললে আর এর ভিতরে x লিখতে হয় না, তার সঙ্গে থাকবে -1/5 টু দি পাওয়ার 2। এটার মানটা আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব। তাহলে আমরা সরাসরি কিভাবে দ্রুত সহগ বের করতে হয় সেই জিনিসটা দেখলাম। ওকে, এখন আমরা এর ভিতরে এই চ্যাপ্টারের মধ্যে আসলে খুব খুব ভয়ঙ্কর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর নতুন কোনো কনসেপ্ট খুব বেশি জানতে হয় না। আমাদের যে পরীক্ষাগুলো হয় মানে বইতে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখা যায় ম্যাক্সিমাম আসলে 7.2 চ্যাপ্টার থেকে আসে, এই চ্যাপ্টার থেকে একটু কম অঙ্ক আসে। তো আমরা এখন 7.2 চ্যাপ্টার বা এর পরের যে চ্যাপ্টারটা সেটাতে চলে যাব। সেই চ্যাপ্টারটা আসলে এইটারই জেনারেলাইজেশন। সেই চ্যাপ্টারে আমাদেরকে যেটা প্রথমে জেনে নিতে হবে সেটা হচ্ছে এরকম একটা আগে যেরকম শিখেছিলাম তার সাথে মিল করে বলা যেতে পারে যে আমরা শিখেছিলাম যে a টু দি a প্লাস b হোল টু দি পাওয়ার n হচ্ছে এরকম a টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু a টু দি পাওয়ার n minus 1 b টু দি পাওয়ার 1 এমন করতে করতে nc2 a টু দি পাওয়ার n minus 2 b টু দি পাওয়ার 2 এমন করে b টু দি পাওয়ার n পর্যন্ত। সেই ফর্মুলার কিছু বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? n এর মানটা সেখানে ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখনই আমরা এরকম ফর্মুলা নিয়ে কাজ করেছি তার বৈশিষ্ট্য ছিল n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তখন কি হবে? তখন সেটাকে আমরা ডিরেক্টলি বিস্তৃত করতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তখন কি হবে সেটা জেনারেলাইজড ফর্মটাই আমরা এখন দেখতে চাই। সেই জিনিসটাই আমরা 7.2 চ্যাপ্টারে আসলে দেখেছি। তার জন্য আমরা দেখি যে ওই জিনিসটাকে নরমালি যদি আমরা লিখতাম এটাকে এইভাবে লিখে ফেলা যায় a টু দি পাওয়ার n nc1 কে যদি ভেঙে দেওয়া যায় nc1 কে ভাঙলে পাওয়া যাবে জাস্ট n। এই জিনিসগুলো একটু মনে রাখা ভালো। nc1 কে ভাঙলে আসলে জাস্ট n পাওয়া যায়। nc2 কে যদি ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়? factorial n by factorial 2 into factorial n minus 2। that means আরো সুন্দর করে ভাঙলে খুব দ্রুত আমি লিখে ফেলি n into n minus 1 into factorial n minus 2। এটাকে ভাঙলে এভাবে পাওয়া যাবে যে factorial 2 মানে খালি 2 আচ্ছা 2 factorial বললাম n minus 2 n minus 2 factorial n minus 2 factorial মোকাবেলা থাকবে n minus 1 by factorial 2। তো যেটা থাকবে সেটা আমি দ্রুত বলে ফেলি যে nc2 এর মান থাকবে n into n minus 1 by factorial 2। nc3 এর মান হবে n into n minus 1 into n minus 2 by factorial 3। তাহলে আমরা ওখানে সরাসরি চলে যাই, আমরা সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। কেন ভ্যালুগুলো বসালাম তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যখন n টাকে জেনারেলাইজ আমরা করতে যাচ্ছি তখন এই nc3 এরকম ফর্মুলা আমরা বলতে পারি না। যখন n এর মানটা পূর্ণ সংখ্যা না তখন এই nc2 এটা কি মিন করে? c মানে কি? একটা জায়গা থেকে একটা জিনিস বাছাই করা। আমি যদি এখন বলি n এর মান পূর্ণ সংখ্যা না, আমি বললাম ওকে -2 বা -5c2, এটা কি মিন করে? একটা জায়গায় কোনো বস্তু নাই তো নাই, সেখানে আরো 5টা বস্তু থাকলে ভালো হতো। এরকম একটা জায়গা থেকে তুমি 2টা বস্তুকে নিয়ে এসে যাও, নাই তো কিছু নাই, সেখান থেকে 2টা বস্তু নিলাম, কিছুই নাই, সেখান থেকে 2টা বস্তু কিভাবে নেওয়া যায়? এটা নেওয়া সম্ভব না। অথবা আমি বললাম যে ওকে 2.5 জন মানুষ থেকে 3 জন মানুষকে নিয়ে এসে যাও, এটা কি সম্ভব? 2.5 জন মানুষ থেকে আমি 2.5 জন মানুষ মানে কি? এটা কিছু মিন করে না। সুতরাং এই c যখনই থাকবে সেখানে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকতে হবে। যে এত জন সেখানে 10 জন হতে পারে, 15 জন হতে পারে, সেখানে 2.5 জন মানে অর্থাৎ এরকম ভগ্নাংশ থেকে জিনিস হবে না, কোনো নেগেটিভ জিনিসও সেখানে হবে না। তার মানে আমরা এটাকে nc এর ফর্মে আর তখন লিখতে পারছি না যখন এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করছি। এবার এখান থেকে আমরা 1 plus x to the power n সেটাকে আমরা এভাবে লিখতে পারবো 1 plus n x। তাহলে এখানে কত হবে? 1 to the power n minus 1। কিন্তু 1 আছে এর জায়গায় 1, সো আমি 1 এর পার্টটা লিখি নাই, তার সঙ্গে b মানে হচ্ছে এখানে x, আমি জাস্ট এর সাথে এটা মিলাচ্ছি। প্লাস এই অংশটুকু থাকবে n into n minus 1 by factorial 2। এর জায়গাটুকু আমি লিখবই না কখনো, কারণ a এখানে 1 to the power যাই হোক না সেটা 1 হবে, তার সঙ্গে থাকবে b এর জায়গায় x স্কয়ার, এখানে থাকবে n into n minus 1 into n minus 2 by factorial 3, তার সঙ্গে x কিউব এমন করে। কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই n যদি পূর্ণ সংখ্যা না হয়, n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তখন এই জিনিসটা কি কখনো শেষ হবে? n এর মান যদি এখানে 4 হতো, সাপোজ n এর মান এখানে 4 হলে একটু পরে আমরা এখানে লক্ষ্য করি কিছুক্ষণ পরে এরকম একটা জিনিস আসতো, এরপর n - 1 n - 2 n - 3 এবং n - 4। n এর মান যদি 4 হতো এই জিনিসটুকু 0 হয়ে যেত। এটা যখন 0 হতো তখন এই যে টার্মটা সেই টার্মের আর কোনো অস্তিত্ব থাকতো না, x টু দি পাওয়ার 5 এর কোনো টার্ম এখানে থাকতো না। এরপরে আরোই থাকতো না, কারণ এরপরে প্রত্যেকটাতেই n - 4 টার্মটা গুণাকারে থাকতোই, n - 2 n - 3 n - 4 তারপরে n - 5।
সুতরাং n - 4 আসলে সেটা 0 হয়ে যেত। n এর মান যদি 4 হতো তাহলে এটার শেষ স্থানটা আসতো এরকম n * n - 1 * n - 3 2 * n - 3 বাই ফ্যাক্টরিয়াল 4 তার সঙ্গে x⁴ n এর মান যদি 4 হতো এর চেয়ে পরে আর কোনো কিছুই আসা সম্ভব ছিল না, কারণ এরপরে এগুলা সবকিছু 0 হয়ে যেত। তাহলে এই জায়গাটা গিয়ে পুরো জিনিসটা পুরো বিস্তারটা শেষ হয়ে যেত। কিন্তু n এর মান 4 না হয়ে তারপরে n এর মান যদি 5 হতো তখন এক্সট্রা আরেকটা পদ আসতো, তখন n - 5 এ গিয়ে শেষ হতো। কিন্তু n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয় তখন এটা কি শেষ হতে পারবে? কখনো শেষ হবে না। যদি n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ হয়, এই জিনিস কখনোই শেষ হবে না। এটা চলতে থাকবে অনন্তকাল পর্যন্ত, অসীম পর্যন্ত। এখানেও অনেকগুলো কথা আছে। কি কথা? এই যে বিস্তারটা আমরা এখন করেছি সেই বিস্তারটা সব সময় সত্যি না। আরেকবার বলছি আমি, এইটা যদিও ফর্মুলা, সেই ফর্মুলা শর্ত আছে, এই ফর্মুলা সব সময় সত্যি নয়। এই ফর্মুলা কখন সত্যি? যদি যদি এই যে 1 + x, এই x এর ভ্যালুটা মডুলাস অফ x এর ভ্যালুটা 1 থেকে ছোট হয়। আবার বলছি আমি, মডুলাস অফ x এর মানটা 1 থেকে ছোট হয়, বা এখান থেকে বলা যায় যে x এর মানটা -1 থেকে +1 এর ভিতরে হয়। 1 প্লাস সামথিং টু দি পাওয়ার n, এটাকে বিস্তার করা যাবে তখনই n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তখন 1 প্লাস x টু দি পাওয়ার n এটাকে বিস্তার করা যাবে তখনই যদি x এর ভ্যালুটা -1 থেকে +1 এর মাঝখানে হয়। এই শর্তটা খুব 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 ইম্পর্টেন্ট। আমরা তাহলে এবার লক্ষ্য করি যে আমরা এই ফর্মুলা যখন জেনে গেছি তখন ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস x টু দি পাওয়ার n, এটার মান হবে 1 প্লাস nx প্লাস n * n - 1 বাই ফ্যাক্টরিয়াল 2 into x স্কয়ার, তার সঙ্গে থাকবে n * n - 1 into n - 2 বাই ফ্যাক্টরিয়াল 3 x কিউব। এমন করতে করতে শেষ পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এই যে অসীম ধারণা আমরা পেয়েছি, তার কয়েকটা জিনিস খুব বেশি মনে রাখতে হয়, যেগুলো এগুলোর মাঝখান থেকে মাঝে মাঝে বইটা দুই একবার চলে এসেছিল, যেগুলো খুবই হাস্যকর ছিল, তারপরে বলি। আর আরেকটা ব্যাপার এখানে খুব ভালো মতো বলে রাখা দরকার, যে বইতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের আফসারুজ্জামান স্যারের বই থেকে অনেক অঙ্ক আসে, এবং সেই আফসারুজ্জামান স্যারের বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আফসারুজ্জামান স্যারের বইয়ের উদাহরণের অঙ্ক থেকে প্রায় 4টা অঙ্ক এসেছে। উদাহরণ আসি বোধহয় 5টা বা 6টা অঙ্ক, সেখান থেকে 4টা অঙ্ক এসেছে। বুয়েটের ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের যে বইগুলো আছে সেই বইয়ের উদাহরণের অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। উদাহরণের অঙ্কগুলো তাই খুব ভালো মতো দেখে রাখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা আবার আসি 1 - x টু দি পাওয়ার -1, এটাকে আমরা বিস্তার যদি করতে চাই তো আমরা এটা দিয়ে বিস্তার করতে পারি, বাট আমরা এটা দিয়ে বিস্তার করব না। ইনফ্যাক্ট আমরা বলতে চাই যে এই ফর্মুলাটা আমরা বহুদিন আগে থেকে জানি। বহুদিন বলতে একেবারে সেই ক্লাস 9-10 থেকে। সেই ক্লাস 10 এ আমরা ধারার যোগফল বের করার সময় একটা অসীম ধারার সমষ্টি আমরা বের করেছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আপনাদের পড়ানো হবে, তো আমরা এখন বলে ফেলি অসীম ধারার সমষ্টি কেমন ছিল একটু একটু মনে পড়ে? সেটা ছিল এরকম যে a প্লাস ar প্লাস ar স্কয়ার, এরকম একটা ধারা যদি অসীম ধারা হয়, অসীম তক সমষ্টি, অসীম পর্যন্ত সমষ্টি যেটা, সেটা হতো 1 বা a বাই 1 - r। যদি এটা কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আমি ছোট্ট করে একবার দ্রুত আরেকবার প্রমাণটা বলে ফেলি। মনে করলাম আমি অসীম পর্যন্ত যোগ করলে s পাওয়া যায়, তাহলে s এর সাথে যদি আমি a দিয়ে গুণ করি, a দিয়ে গুণ করলে পাওয়া যাবে এটা হচ্ছে ar, এটা হবে ar স্কয়ার, এটা হবে ar কিউব। এমন করতে 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 অসীম পর্যন্ত। আমি দিলাম এটা থেকে এটা বিয়োগ করে, s থেকে s যদি বাদ দিই a তো থাকবে, ar থেকে ar চলে যাবে, ar স্কয়ার ar কিউব চলে যাবে, এরা সবাই চলে যাবে, খালি a পড়ে থাকবে। তাহলে যেটা পাওয়া গেল, এই ফুল লিখছি, যদি r দিয়ে গুণ করে দিতাম তাহলে এরকম পাওয়া যেত। ওকে, তাহলে s * 1 - r এটা দাঁড়াতো a, অতএব s এর মান হতো a বাই 1 - r। খুব সিম্পল একটা প্রমাণ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তখন অসীম পর্যন্ত সমষ্টি হতো a বাই 1 - r। তাহলে এখন আমরা এরকম করে ধারা নিয়ে একটু চিন্তা করি। আমার কাছে একটা এমন ধারা আছে 1 + x + x স্কয়ার + x কিউব অসীম পর্যন্ত। তাহলে এই ধারার সমষ্টি কি হবে? a বাই 1 - r, a বাই 1 - r, a কত? a মানে হচ্ছে প্রথম পদ, 1 বাই 1 - r কত? প্রত্যেকবার কত করে গুণ হচ্ছে? x করে গুণ হচ্ছে। তাহলে এটাই আসলে অসীম পর্যন্ত যোগফলটাই হচ্ছে 1 বাই 1 - x, যেটা আরেকটু সুন্দর করে লিখলে 1 - x টু দি পাওয়ার -1। এখানে কোনো দ্বিপদী উপপাদ্য লাগেই না, ডাইরেক্টলি ওই ছোট জিনিস থেকে প্রমাণ করে ফেলা যায় যে এটার মান হবে 1 - x টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে 1 + x + x স্কয়ার + x কিউব, এমন করে পর্যন্ত অসীম পর্যন্ত সমষ্টি। এবারে আমাদের কথা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখতে চাই 1 - x টু দি পাওয়ার -2, এটার ভ্যালুটা কত হবে? আচ্ছা, এইটার ভ্যালুটাও আমরা অবশ্যই এখান থেকে তো বের করতে পারি। এটা তো বস 1 + ns + n * n - 1 বাই ফ্যাক্টরিয়াল 2, এটা থেকে সমস্ত কিছুই আমরা পাই। তো এইগুলো একটু মনে রাখার জন্য, দ্রুত চিন্তা করার জন্য ভালো
তো এটাকে অনেকভাবে মনে রাখা যায়। তার মধ্যে একটা উপায় হচ্ছে আমরা একটু আগে যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করেছিলাম, সেই মিস্টার প্যাসকেলের মধ্যে আমরা দেখেছিলাম সেটা ছিল এরকম 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। আমরা লক্ষ্য করি এখন 1 minus x to the power minus 1 এটার ভ্যালু হচ্ছে 1 plus x square plus x cube এমন করে করে অসীম পর্যন্ত। 1 minus x to the power minus 2 এটার ভ্যালু হচ্ছে 1 plus twice x plus thrice x square plus 4x cube। সবগুলা কত কত একটু ভালো করে দেখো। 1 1 1 1 1 1 এরপর সবগুলো হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6। একটু আগে আমরা দেখেছিলাম সবগুলো এরকম ভাবে কাজ করছিল, এখন এদের সবগুলো পাওয়া যাবে জাস্ট এই কর্ণ বরাবর 1 1 1 1। সুতরাং 1 minus x to the power minus 3 এটা কিভাবে পাওয়া যেতে পারে? এদিক থেকে 1 3 6 10 সাথে x তো অবশ্যই থাকবে, x স্কয়ার, x না থাকলে আর কে থাকবে? 1 plus twice x plus x square। সুতরাং আমরা কি জানি 1 minus x to the minus 4 এর ক্ষেত্রে কি হবে? অবশ্যই জানি 1 4 10 10 10 20 এমন করে আসতে থাকবে। আচ্ছা, তো এখন এটাকে আরো সুন্দর করে বলা যেতে পারে, প্যাসকেল থেকে এটা বলা, এটা থেকে উপরেরটা দেখলে নিচেটা বলে দেওয়া যায় এইভাবে যে ওকে প্রথমে 1, এরপর 1 আর 1 এ 2, এরপর 1 1 1 অর্থাৎ টানা উপরে তিনটা যোগ করলে নিচেটা পাওয়া যাবে 5x স্কয়ার, 1 1 1 1 চারটা যোগ করলে 4x কিউব এমন করে সামনে আগাবে। 1 minus x to the power minus 3 এই ক্ষেত্রে কি পাওয়া যাবে? প্রথমে 1, তারপর 1 আর 2 এ 3x, 1 2 3 6x স্কয়ার, 1 2 3 4 10x কিউব এমন করতে করতে। সুতরাং এরপরে 1 minus x to the power minus 4 এটা কোনো ব্যাপার না, প্রথমে 1 1 আর 3 এ 4 1 3 6 মিলে 10 1 3 6 10 মিলে 20 এমন করে 1 minus x to the power minus 5 আমরা পাবো 1 5 1 5 6 এরকম করে আমরা পাবো। তো এবারে আমরা দেখতে চাই, এটা তো আমরা জানলাম, এখন এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জানি। এখন পর্যন্ত যেগুলো জেনেছি সেগুলো একেবারে বেসিক জিনিস। এবারে বুয়েটের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দিকে একটু একটু করে আগাতে হবে আমাদেরকে। আমরা এখন দেখতে চাই সহগ নির্ণয়। কিছু সহগ নির্ণয় এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। বুয়েটে প্রায় কিছু অঙ্ক আসে, তার মধ্যে একটা ব্যাপার একটু বলে ফেলি যে আমরা একটু আগে যে বিস্তার করেছিলাম 1 minus x to the power minus 1 তার বিস্তারটা ছিল এরকম 1 plus x plus x square plus x cube এমন করে অসীম পর্যন্ত। কিন্তু এই বিস্তারটা কিন্তু সবসময় সত্যি না। এই বিস্তারটা তখনই শুধুমাত্র সত্যি যদি x এর মানটা -1 থেকে +1 এর মাঝখানে হয়, অথবা মডুলাস অফ x এর মানটা আসলে 1 থেকে ছোট হয়, তখনই শুধুমাত্র এটা সম্ভব। কিন্তু যদি এরকম বলে দেয় যে ওকে 1 minus x to the power minus 1 এর বিস্তার করো যখন মডুলাস অফ x এর ভ্যালুটা 1 থেকে বড়, খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে মডুলাস অফ x এর মান 1 থেকে বড়, তাহলে এটাকে বিস্তার কিভাবে করব? তুমি কি বলে দেবে এটা বিস্তার করা সম্ভব নয়? যদি বলে দাও তাহলেও সমস্যা আছে। হ্যাঁ, তোমার প্রথম অবস্থায় ডিরেক্টলি এটা বিস্তার করা সম্ভব না, তুমি এটা ঠিকই বলেছো, বাট এটাকে বিস্তার করা সম্ভব একটু কায়দা করলে। কিভাবে কায়দাটা করা যায় সেই জিনিসটা একটু দেখি আমরা। যে ওকে আমরা তো এটা বিস্তার করতে পারছি না, তাহলে কিভাবে এটাকে বিস্তার করা যেতে পারে? তখন এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে? আমরা এভাবে জিনিসটাকে সাজাতে পারি যে ওকে এটা হচ্ছে আগেই বাইরে -1টাকে নিয়ে যাই। এবার আমরা এখান থেকে x কে যদি বের করে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে 1 বাই, আমার এই লেখা কি পুরোপুরি ক্লিয়ার? এখান থেকে যদি x বের করে নেওয়া যায় তাহলে এখানে থাকবে 1 minus 1 by x to the power minus 1। আমি ভুল লিখেছি, এটা হবে x to the power minus 1। x to the power minus 1 যদি আমি বের করে নিয়ে আসি, অর্থাৎ আরো ভালো করে বলতে গেলে এখান থেকে যদি আমি বের করে নিই 1 minus x to the power minus 1 তাহলে x টা বাইরে চলে আসবে, দ্যাট মিন্স এটা থাকলো 1 by x 1 minus 1 by x to the power minus 1। এখন অনেক মজার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি যে ওকে এই দিকে এইবার যে পার্টটা রয়েছে যদি x এর মানটা
তাহলে যখন x এর মানটা 1 থেকে ছোট, x এর মানটা যখন 1 থেকে বড়, তখন 1/x এর মান কিন্তু 1 থেকে ঠিক ছোট হবে। তার মানে আমরা এই অবস্থায় এটাকে ঠিকই বিস্তার করতে পারবো। আমরা যেটা পাবো সেটার মান হচ্ছে -1/x 1 + 1/x + 1/x স্কয়ার + 1/x কিউব, এমন করতে করতে অসীম পর্যন্ত। এবং যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বিস্তার যখন x এর মানটা 1 থেকে বড় হবে, মডুলাস অফ x এর মানটা 1 থেকে বড়, তখন সেটাকে বিস্তার করলে এরকম একটা স্টাইল পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আগে আমরা 1 মাইনাস এরকম একটা ফর্মে নিয়ে গেছি। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে এই ধরনের কেসে বিস্তার করতে হলে অবশ্যই এই যে প্রথমটা সেটা সবসময় 1 রাখতে হবে, একেবারে প্রথম যেটা আছে সেটা 1 রাখতে হবে। যেমন এখানে 1 - 1/x এরকম একটা ফর্মে আমরা নিয়ে গিয়েছিলাম। সো এখন এটাকে বিস্তার করা যাবে খুব ইজিলি। এবারে আমাদের সময় যে অঙ্কটা এসেছিল সেটা একবার একটু আমরা দেখে ফেলি। সে অঙ্কটা ছিল কি ধরনের? ওকে, এখানে পাওয়া যাচ্ছে না। এরকম একটা অঙ্ক ছিল যে এইটা একের বিস্তৃতিতে x⁻³ এর সহগ, এবং সেখানে বলা ছিল যে এই যে বিস্তারটা, এই বিস্তৃতিটা কখন করা যাবে, কখন এই বিস্তৃতিটা বৈধ। তো তার জন্য আগে আমাদেরকে এটাকে একটু সাজাতে হবে। যে ফর্মটা দেওয়া আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 8 - 5x⁻⁻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 ⁻
এটা হলো 8 minus 5x to the power 1/3, এখানে কিউবিক রুট যেহেতু দেওয়া আছে, যদি আমি উপরে নিয়ে যাই তখন পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে -1/3। তো এখন এর ভিতর থেকে আমরা যদি 8 কে কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 minus 5x/8। আমরা একটু আগে বলেছি যে অবশ্যই একবারে শুরুর টার্মটা যেটা সেটা হচ্ছে 1 রাখতে হয়, তখন বিস্তার করতে হয়, এই কারণে এই কাজটা করলাম। সো পাওয়া গেল 8 to the power -1/3 1 minus 5x 8 to the power -1/3। এটাকে যদি একটু ভাঙা যায় তাহলে আমরা দেখবো এটা হচ্ছে 1/8 to the power 1/3। ইনফ্যাক্ট 8 to the power 1/3 মানে হচ্ছে কিউবিক রুট অফ 8, সেটার মানে কত আসলে? এটা তো 2 কিউব। সো এটা আসলে 2। তাহলে আমরা পেলাম এখানে 1/2 তার সঙ্গে 1 minus 5x/8 to the power -1/3। তো এখন এই বিস্তারটা অবশ্যই করা যাবে তখনই যখন এই অংশটুকু সেটার মানটা -1 থেকে +1 এর মাঝখানে হবে। এটা আমরা আগেই দেখেছি 1 মাইনাস এর পরে যে টার্মটা থাকে সেই টার্মটা অবশ্যই -1 থেকে +1 এর মাঝখানে থাকতে হবে, তাহলে এই পুরো বিস্তারটা বৈধ। তো তখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা যেভাবে পাবো, সো x এর মানটা কি আসবে? -8/3 থেকে 8/3 এর মাঝখানে। প্রত্যেক পক্ষকে আমরা 8/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পাবো -8/3 থেকে x এর মানটা হবে 8/3 এর মাঝখানে। তাহলে এই বিস্তারটা শেষ পর্যন্ত আমরা করতে পারবো। তো তখন x³ এর সহগটা কত হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। বাইরে তো হাফ আছে, আর এটাকে নরমালি আমরা বিস্তার করে দেব। বিস্তার করে দিলে আমরা পাবো 1 plus nx n x plus m into m minus 1 by factorial 2 x square plus m into n minus 1 into n minus 2 by factorial 2 into x square। x কোন পার্টটা? এই পার্টটা হচ্ছে x, এই -2 সহ কিন্তু টোটালটা নিয়ে আমরা কাজ করেছি, এখানে মাইনাসটা রেখে দিয়েছি প্রত্যেকবার। তাহলে আমরা এবার একটু লক্ষ্য করি x³ লক্ষ্য করি যে যেহেতু আমাদের x³ এর সহগ দরকার, তাহলে এই পার্টটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তাহলে আমাদের অ্যানসারটা কোনটা হবে? আমাদের অ্যানসার হবে একেবারে বাইরে আছে, অতএব x³ এর সহগ সবার সাথে গুণ হয়ে আছে একেবারে বাইরে হাফ, সেটা তো থাকবেই, তার সঙ্গে এই পার্টটুকু অর্থাৎ -1/3 -1/3 -1 -1/3 -2 by factorial 2 তার সঙ্গে -3/8 to the power 3। x এর যেহেতু x এর সহগ চেয়েছে, x টাকে আর লিখি নাই, এটাই হচ্ছে আমাদের x³ এর সহগ। এটাকে একটু ক্যালকুলেশন করলে আসে। এবারে আমরা আরেকটা ব্যাপার একটু মনে করি। 7.1 চ্যাপ্টারের একটা অংশ ছিল ছোট,
সেটা একটু দেখা যাক যে 1 প্লাস x টু দি পাওয়ার 100 সাপোজ বলবো এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 20 এর সহগ কত। এটা খুব ভালো একটা জিনিস, খুব দ্রুত জানা থাকলে অনেক ভালো কাজ করা যায়। যে আমরা নরমালি এটাকে ভাঙলে কি পাওয়া যায় এটা দেখি। এটাকে ভাঙলে পাওয়া যাবে 1 প্লাস 100c 1 x টু দি পাওয়ার 1 100c 2 x টু দি পাওয়ার 2 100c 3 x টু দি পাওয়ার 3। তার মানে কি বিশের ক্ষেত্রে কি আসবে 100c 20 x টু দি পাওয়ার 20 100c 1 x টু দি পাওয়ার 1 100c 2 x টু দি পাওয়ার 2 তাহলে 100c 20 x টু দি পাওয়ার 20। তার মানে এই x টু দি পাওয়ার 20 এর সহগ হবে 100c 20। ঠিক একই ভাবে 1 প্লাস x টু দি পাওয়ার 72 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 15 এর সহগ তাহলে কত হবে 72c 15। এটা জানা থাকলে দ্রুত কাজ করা যায়। ওকে, তো আমরা আবার ফিরে যাব 7.2 চ্যাপ্টারটাতে। সেখানে কিছু সহগ নিয়ে এখন আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। আমরা সহগ বের করতে চাই, ওখানে সহগ বের করার অঙ্ক অনেক আসে। তো এবার আমরা এই সহগটা বের করতে চাই। এরকম আরেকটা ছোট্ট অঙ্ক আমরা একটু দেখে ফেলি 7.1 চ্যাপ্টারে। ধরা বললো এত এর বিস্তৃতিতে যতগুলো পদ আছে তাদের সবগুলো সহগের যোগফল কত, সবগুলো সহগের সমষ্টি কত হবে। তো এই ব্যাপারটা খুব মজার। ইনফ্যাক্ট এটাকে ভাঙলে যা পাওয়া যাবে সেটা চেহারা কেমন হবে 2 প্লাস a to the power 9 sorry 2 to the power 9 plus nc1 2 to the power 8 তার সঙ্গে minus 1/3y এমন করে ভাঙতে অনেক দূর গিয়ে আমরা শেষ পর্যন্ত এরকম একটা জিনিস পাবো, তাই না? এটাকে বিস্তার করলে এরকম একটা জিনিস পাওয়া যাবে। এখন এই যে সবগুলো সহগের যোগফল কত হবে সেটা কিভাবে পাওয়া যায়? ওকে, একবার ভাঙলে পাওয়া যাবে, কিন্তু সেটা অনেক বাজে একটা পদ্ধতি। আমরা খেয়াল করি যে যদি এখানে সব জায়গায় y কে আমি 1 বানিয়ে দিতাম, y কে যদি 1 বানিয়ে দিতাম তাহলে যা পড়ে থাকতো সেগুলো হচ্ছে শুধুমাত্র সহগগুলা, তখন কিন্তু সহগের যোগফলই পড়ে থাকতো। যদি y এর মানটা 1 হয়ে যেত y 1 তখন শুধুমাত্র সহগগুলাই পড়ে আছে আর কিছুই নাই। তার মানে কি এই জায়গায় আমি যদি y এর মানটা 1 বসাই দিতে পারি তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আসবে সবগুলোর সহগের যোগফল। তার মানে এত এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে 2 - 1/3 to the power 9। এটাই জানা আছে এটি হবে এই বিস্তৃতিতে সবগুলো সহগের যোগফল। ঠিক একই ভাবে আমি যদি বলি যে 2x + 5y এটা টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে সহগগুলোর যোগফল কত হবে x এর মান y এর মান দুইটার মানে 1 বসায় দাও, 1 বসাতে দিলে এখানে থাকবে 7 টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে এর বিস্তৃতিতে যতগুলো সহগ আছে সবগুলো সহগের যোগফল। ওকে, এখন ধরা যাক আমাদের সহগ বের করতে বলেছে যে 1 minus x plus x square to the power minus 1 এত এর বিস্তৃতিতে x to the power 13 এর সহগ কত? 1 minus x plus x square to the power minus 1 এর বিস্তৃতিতে x to the power 13 এর সহগ কত এটা আমরা বের করতে চাই। আগে লক্ষ্য করা দরকার যে আমরা তো যখনই এগুলোকে বিস্তার করছি এই ধরনের জিনিসগুলোকে আমরা কিন্তু সামনে সবসময় 1 কে রেখে দিচ্ছি, 1 মাইনাস সামথিং আকারে আমরা বিস্তার করি। সুতরাং এখানে আমাদের কিছু করার নেই যে এরকম টান থাকলে একেবারে সামনে কত রাখবো। তো একেবারে সামনে এখানে যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে অবশ্যই 1। তো এটাকে ভাঙলে আমরা যেভাবে লিখতে পারবো সেটা এরকম 1 মাইনাস এরকম একটা ফর্ম হয়তো আমরা দেখতে পারবো। তো এবার যদি এটাকে ভাঙা যায় এটাকে বিস্তার করলে আমরা কি কি পাবো? এটাকে বিস্তার করলে এরকম জিনিস আমরা দেখতে পারবো 1 মাইনাস আমরা জানি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তার হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব এমন করতে করতে অসীম করতে। তো এখানে সেই একই জিনিস আমরা দেখতে পারবো। এই পুরো জিনিসটা এখানে আমাদের x
এখান থেকে x টু দি পাওয়ার 13 কে আমাদের খুঁজে বের করতে হবে। x টু দি পাওয়ার 13 আসলে এখানেও আসবে না। x টু দি পাওয়ার 13 কোথায় গিয়ে আসতে পারে? x টু দি পাওয়ার 13 পেতে হলে আমরা প্রথম গিয়ে যেটা পাবো, আমরা খেয়াল করি এইখানেও x টু দি পাওয়ার 13 আসবে না। কেন আসবে না? কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 6, আর ডান দিকে যে পার্টটা আছে সেখানেও x এর হাইয়েস্ট পাওয়ার 6, দুটো মিলিয়ে x টু দি পাওয়ার 12 আসতে পারে, 13 কখনোই আসবে না। এরপর থেকে শুরু হবে x টু দি পাওয়ার 13 আসা, অর্থাৎ x টু দি পাওয়ার 13 আমরা পাওয়া শুরু করব এইরকম জায়গা থেকে। এর ভিতরে x টু দি পাওয়ার 13 থাকবে। এরপর এটার ভিতরেও x টু দি পাওয়ার 13 থাকবে, কারণ এখানে হাইয়েস্ট x টু দি পাওয়ার 8 আছে। যখনই ডান পাশে টার্মটার মধ্যে x টু দি পাওয়ার 5 চলে আসবে, দুইটা মিলিয়ে x টু দি পাওয়ার 13 হবে। এবং x * 1 - x টু দি পাওয়ার 13 এই পর্যন্ত আসলে x টু দি পাওয়ার 13 পাওয়া যাবে, কারণ এর পরে যে টার্মটা সেই টার্মটা হচ্ছে এরকম দেখতে x টু দি পাওয়ার 14, সেখান থেকে আর 13 পাওয়া সম্ভব না। তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 13 চাই, সেই x টু দি পাওয়ার 13 পাওয়া যেতে পারে এইখান থেকে শুরু করে এই 1 - x টু দি পাওয়ার 13 পর্যন্ত, অর্থাৎ 6 7 8 9 10 11 12 13 প্রায় 8টা টার্ম। সেই 8টা টার্মের মধ্যে x টু দি পাওয়ার 13 লুকিয়ে আছে। এবং সেখান থেকে x টু দি পাওয়ার 13 এর টোটাল সহগটা আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আমরা লক্ষ্য করি এই যে x * 1 - x টু দি পাওয়ার -6 এর মধ্যে নেই, সরি, আমরা এখান থেকে 7টা টার্মের মধ্যে x টু দি পাওয়ার 7 থেকে x টু দি পাওয়ার 13 পর্যন্ত এখান থেকে আসলে শুরু হবে। এই একটুকু জায়গার মধ্যে x টু দি পাওয়ার 13 আছে। তো 1 - x টু দি পাওয়ার x * 1 - x টু দি পাওয়ার 7, এই টোটাল জিনিসটা এখানে 13 কখন থাকবে? যখন এই পার্টটা তো 7 আছেই, যখন এইটুকুর ভেতরে এইটার বিস্তারের মধ্যে আমরা যখনই এটা বিস্তার করতে এরকম, আমরা যখনই এমন কোনো জিনিস পাবো এই যে x টু দি পাওয়ার -6 পাবো, তখন এই পাশে 7 আর ওখানে -6 এই দুটো মিলিয়ে আমাদের তৈরি হবে x টু দি পাওয়ার 13। তার মানে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মে, এই পুরো টার্মের মধ্যে x টু দি পাওয়ার 13 এর সহগ হবে, x টু দি পাওয়ার 13 এর সহগ হবে জাস্ট 7c6 - 1 টু দি পাওয়ার 6। এইখানে কি বলা যায় যে x টু দি পাওয়ার এই 13 এর সহগ এখানে কত হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে তো অলরেডি x টু দি পাওয়ার 8 আছে, সুতরাং এর ভিতরে ডান পাশের যে পার্টটা আছে তার মধ্যে আমাদের দরকার x টু দি পাওয়ার 5 কোথায় আছে। এইখানে তো অলরেডি এরকম জিনিসটা 1 - x টু দি পাওয়ার -8, এখানে তো অলরেডি x টু দি পাওয়ার 8 আছে, আমাদের দরকার x টু দি পাওয়ার 13। তাহলে 8 যদি এখানে থাকে, এখানে লাগবে কত? এই পাঁচটার মধ্যে আমার দরকার 5, আর 5 এ 13 হয়। সুতরাং এখানে x টু দি পাওয়ার 5 এর সহগ যেটা হবে সেটা পাওয়া যাবে এইভাবে h5 1 টু দি পাওয়ার 5, এই যে -1 এর কারণে। এবং তারপরেরগুলো কত হবে সেটাও আইডিয়া করা যায় আসলে। এরপরটা কত হবে? এটা আসবে 8 7 8, এরপর 9 c4 1 minus, এরপর 10 c3, এরপর 11 c2, এবং তারপরে 12 c1, এবং শেষে 13 c0 এটাই হচ্ছে এই পুরোটা বিস্তৃতির মধ্যে, এই পুরো বিস্তৃতির মধ্যে x টু দি পাওয়ার 13 এর সহগ। ইনফ্যাক্ট এইটাকে যদি একটু সুন্দর করে করার চেষ্টা করা যায়, সেটা করা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে 1 - x টু দি পাওয়ার, আমরা এরকম একটা ফর্ম পেলাম, এই জিনিসটাকে কোনোভাবে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারতাম, এটাকে যদি কোনোভাবে ফ্যাক্টরাইজ করা যায়, তাহলে এটাকে অনেক সুন্দর করে করা সম্ভব। তো কথা হচ্ছে এটার ফ্যাক্টরাইজেশনটা কেমন হতে পারে? এটার ফ্যাক্টরাইজেশনটা অনেক সুন্দর করে করা সম্ভব। কিভাবে? এই জিনিসটাকে এভাবে লেখা যায় 1 প্লাস এই লেখাটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা জটিল সংখ্যার মধ্যে দেখেছিলাম যে -1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই তিনটা মিলে হয় -1। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি
এই -1 কে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিয়ে রিপ্লেস করা যায়, কারণ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0, আমরা ওখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হবে -1, বা এটাকে আমি এখন ফ্যাক্টরাইজ করলে 1 প্লাস ওমেগা x প্লাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা কিউব ইনটু x স্কয়ার, ওমেগা কিউব মানে আবার 1। সুতরাং এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা দেখতে এরকম, 1 প্লাস ওমেগা x ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার x, বা এটাকে লেখা যাচ্ছে এইভাবে 1 প্লাস ওমেগা x এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার x। আমরা কি করছি, আমরা চাচ্ছি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন হিসাবে বা আংশিক ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে। আমরা এখন পর্যন্ত যেটা দেখছিলাম এটা অনেক লেন্থি একটা প্রসেস ছিল, অনেক বড় একটা জিনিস। এই প্রসেসটা ট্রিকি একটু, কিন্তু অনেক লেন্থি না। এই ট্রিকটা অনেক সুন্দর, যে আমি যদি কখনো 1 - x + x স্কয়ার এরকম জিনিস পেয়ে যাই, সেটাকে এই ট্রিক ইউজ করে খুব ইজিলি করা যায়। যদি 1 + x + x স্কয়ার থাকতো তাহলে ঠিক একভাবে করা যেত, তখন আমরা এখানে মাইনাস দিতাম, মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিতাম। এইবার আমরা এখানে লক্ষ্য করি যে এটাকে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করা যায়। আমরা দুইটা পার্টে আগে ভাগ করে নিয়েছি। উপরে তো 1 আছে, 1 কে কিভাবে লেখা যায়? 1 রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা এরকম, যে এখানে ওমেগা দেই, আর এখানে দেই ওমেগা স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন দিলাম। কেন ওখানে ওমেগা স্কয়ার দিলাম? আমি জানি যে যখনই দুইটা ভগ্নাংশ যোগ করা যায় তখন এই পাশটা ঘরের সাথে ওই পাশের লব গুণ হয়ে যায়। 1 - x + 1/2 - x যদি হয়, আমরা কি করি 1 - x * 2 - x, তারপরে এখানে কি আসে 5 * 2 - x আসে, কিন্তু এটা দিয়ে এটাকে ভাগ করার পরে শেষ পর্যন্ত থাকে কি এই 2 - x করে থাকে। সুতরাং এটার সাথে গুণ হয় ওই পাশটা, আর এটার সাথে গুণ হয় এই পাশটা। কারণ আমি চিন্তা করছি 1 + ওমেগা স্কয়ার x এর সাথে গুণ হবে এখানকার ওমেগা, গুণ হলে ওমেগা প্লাস ওমেগা কিউব ইনটু x আসবে, আর মাইনাস দেওয়ার পরে এখানে যখন আসবে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব x, দুই ক্ষেত্রে x আর x থাকবে, মাইনাস দিলে কেটে যাবে। সুতরাং উপরে আর কোনো x থাকবে না। উপরে এখন এটাকে যদি এখন আমরা সুন্দর করে অন্য কোনো জায়গায় করি, আমরা কি দেখতে পাবো? সেখানে যেটা এসেছে আসলে সেটা চেহারা এরকম, 1 প্লাস ওমেগা x তার সঙ্গে 1 প্লাস ওমেগা স্কয়ার x, এখানে আসবে ওমেগা প্লাস ওমেগা কিউব মানে হচ্ছে 1 x, আর এখানে ওমেগা স্কয়ার মাইনাস x, x কেটে যাবে, থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা দিয়ে আমি বাইরে ভাগ করে দিই, আমি পাবো এরকম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর তার সঙ্গে ওমেগা বাই 1 প্লাস ওমেগা x মাইনাস ওমেগা স্কয়ার বাই 1 প্লাস ওমেগা স্কয়ার x। এখন এটাকে যদি বিস্তার করা যায়, এইটাকে বিস্তার করলে আমরা কি দেখতে পারবো? এটাকে বিস্তার করলে আমরা দেখতে পারবো 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার x টু দি পাওয়ার -1 মাইনাস ওমেগা স্কয়ার, যদি এখানে ওমেগা ছিল ওমেগা, আর এখানে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার -1। আমরা জানি এটাকে বিস্তার করলে পাওয়া যাবে 1 মাইনাস ওমেগা x প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার মাইনাস ওমেগা কিউব x কিউব প্লাস সামথিং, একবার মাইনাস একবার প্লাস, তারপর এখানে প্লাস আছে। যদি মাইনাস থাকতো এখানে তাহলে 1 প্লাস x কে করলে কি আসে 1 প্লাস x স্কয়ার x প্লাস x স্কয়ার এর মধ্যে পুরো সামনে আসবে। তো এখন এটাকে বিস্তার করলে শেষ পর্যন্ত যেটা পাওয়া যাবে তার মাঝখানে একটা টার্ম থাকবে এরকম -1 টু দি পাওয়ার 13। আর ভালোভাবে বলতে গেলে আমরা দেখি যে বিজোড় সংখ্যার সময় মাইনাস থাকে, জোড় সংখ্যার সময় প্লাস থাকে, তাহলে 13 যখন হবে তখন আসবে এরকম মাইনাস ওমেগা টু দি পাওয়ার 13 x টু দি পাওয়ার 13, এবং তারপরে আবার চলতে থাকবে প্লাস হয়ে। আর এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওমেগা স্কয়ার x তার সঙ্গে 1 মাইনাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার স্কয়ার। এমন করতে করতে এখানে থাকবে x টু দি পাওয়ার 13, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 26, তার সামনে থাকবে মাইনাস। কারণ এখানে x এর পাওয়ার যখন প্লাস, যখন জোড় তখন আসে প্লাস, x এর পাওয়ার যখন বিজোড় তখন মাইনাস। সুতরাং x টু দি পাওয়ার 13 এর সহগ সেটা কি বলা যাচ্ছে? একেবারে বাইরে আছে 1 বাই 1 প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর ভেতরে কি আছে? এখানে আছে ওমেগা, তার সঙ্গে এখানে ওমেগা টু দি পাওয়ার -13, এবার মাইনাস ওমেগা স্কয়ার, তার সঙ্গে এখানে
মাইনাস ওমেগা টু দি পাওয়ার 26। একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা। উপরে থাকবে যেটা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 13 মানে কত? ওমেগা কিউব মানে হচ্ছে 1, সুতরাং ওমেগা টু দি পাওয়ার 12 মানে হবে 1, তাহলে এখানে থাকবে জাস্ট ওমেগা, তাহলে দুটো মিলে মাইনাস ওমেগা স্কয়ার। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 24 মানে হবে 1, কারণ ওমেগা কিউব মানে 1, 24 মানে 1, তাহলে এখানে থাকবে 24 আর 26, তাহলে এখানে 2 থাকবে, তাহলে ওমেগা স্কয়ার আর তার সঙ্গে আবার ওমেগা স্কয়ার, দুটো মিলে ওমেগা প্লাস 4, ওমেগা 4 মানে হচ্ছে শুধুমাত্র ওমেগা। আমরা লক্ষ্য করে দেখি এখানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওখানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স এখানে হচ্ছে 1 হচ্ছে x টু দি পাওয়ার 13 এর সহগ। এবারে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে একটা সংখ্যামূলক বৃহত্তম পদ। এই জিনিসটা ইন্টারমিডিয়েটে আমরা অনেক করে আসি না, বাট আমাদের বইয়ের ক্ষেত্রে অঙ্কগুলো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সংখ্যামূলক বৃহত্তম পদ জিনিসটা কি সেটা আমরা দেখব, তার আগে একটা অঙ্কর দিকে আমরা যাই। বলেছে এতএর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদ কোনটি? যখন x = 2/3, আমরা সংখ্যামূলক বৃহত্তম পদটি কত সেটা বের করতে চাই। সংখ্যামূলক বৃহত্তম পদ জিনিসটা কি? জিনিসটা এরকম যে ওকে আমরা অনেকে মনে করছি যে আমরা জানি যে a + b = 1 + x হোল স্কয়ার, এই জিনিসটার মান হচ্ছে 1 + 2x + x স্কয়ার। আমি বললাম যদি এখানে হতো 1 + 2x হোল স্কয়ার বা 1 + 5x হোল স্কয়ার, তখন আসতো 1 + 6x + 9x স্কয়ার। আমি প্রশ্ন করলাম যে এর মধ্যে সবচেয়ে বড় পদ কোনটা? আমি সাপোজ প্রশ্ন করলাম 1 + 5x হোল স্কয়ার, এর মধ্যে সবচেয়ে বড় পদ কোনটা? দেখে অনেকে মনে করে এটা খুব সিম্পল কথা, এটা হচ্ছে 9x হোল স্কয়ার, কিন্তু আসলে তা না। এটা ডিপেন্ড করে x এর ভ্যালুর উপরে। x এর ভ্যালু কেমন তার উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করে। যদি x এর মান হয় সাপোজ একটু আগে যা দিয়েছিলাম এখানে 2/3, x এর মান যদি 2/3 হয়, তাহলে প্রথমটা টার্ম কত হচ্ছে? প্রথম টার্ম হচ্ছে 1, দ্বিতীয় টার্ম হচ্ছে 6 × 2/3, দ্যাট মিন্স 3 6 কেটে গেলে 2, এটা হবে 4, আর এটার ভ্যালু হচ্ছে 9 × 2/3 হোল স্কয়ার, তখন এটাও 9, ওইটাও 9, এটাও 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থায় এগুলো কিন্তু সমান, সুতরাং তাকে বৃহত্তম বলা যাচ্ছে না, এটা তো বৃহত্তম বলা যেতে পারে মাঝখানেরটাও। যদি 2/3 থেকে একটু ছোট হয়, তাহলে 2 বললাম 5, তখন কেমন আসতে পারে? 2/5 যদি আমি বলি, তখন এটা হবে 6 × 2/5 বা 2/6 ই বলে ফেলি, 1/3 বলি। যদি 1/3 হয়, তখন 6 × এটা হবে 1/3, দ্যাট মিন্স এটা হবে 2, আর এটা কত আসবে? 9 × 1/9। তার মানে তখন সংখ্যামূলক বৃহত্তম পদ হবে মাঝখানেরটা, ডান পাশেরটা সবচেয়ে বড় পদ কিন্তু হচ্ছেই না। তার মানে x এর উপরে পুরো ব্যাপারটা ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে কে সবচেয়ে বড় হবে, সেটা তো অবশ্যই x এর উপর নির্ভরশীল, কিন্তু সেটা কত সেটা আমরা কিভাবে বের করব? তার জন্য আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে tr+1 এবং tr। tr+1 মানে হচ্ছে r+1 তম পদ। r+1 তম পদের ফর্মুলা আমরা আগে জানতাম। r+1 তম পদের ফর্মুলাটা কি রকম? r+1 তম পদের ফর্মুলা হচ্ছে NCr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, কখন a প্লাস b হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে। আর tr এটা হচ্ছে NCr মাইনাস 1, আমরা দেখি যে এটা যে অ্যাডজাস্ট কম হয়, a মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1, তার মানে এখানে হবে r প্লাস 1, মাইনাসের পরে ব্র্যাকেটে r মাইনাস 1, তাহলে এখানে হবে n মাইনাস r প্লাস 1 আর b টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হচ্ছে tr। আমরা একটা ছোট জিনিস দেখি যে tr+1/tr এই জিনিসটার ভ্যালু কত, এটা অনুপাতটা নিয়ে আমরা কাজ করব। কেন করব সেটা একটু পরে বললাম, আমরা বুঝতে পারবো, আমরা দেখব। তার আগে আমরা দেখে ফেলি যে tr+1/tr এই জিনিসটার ভ্যালুটা কত। এটা এখান থেকে পাওয়া যাবে যে NCr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, নিচে হবে NCr মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস r প্লাস 1 এবং b টু দি পাওয়ার r মাইনাস 1। কাটাকাটি করলে উপরে আসবে b টু দি পাওয়ার r, নিচে b টু দি পাওয়ার r মাইনাস 1,
সুতরাং উপরে থাকবে একটা বি, উপরে যেহেতু বি এর পাওয়ার এক বেশি আর নিচে এ পাওয়ার এক বেশি, সুতরাং এখানে থাকবে এ। আর এই দুটোকে ভাঙলে কি আসে সেটা একটু দেখা যাক। NCR কে ভাঙলে হবে ফ্যাক্টরিয়াল m বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল a মাইনাস r, আর NCR মাইনাস 1 কে ভাঙলে হবে নিচে ফ্যাক্টরিয়াল m উপরে ফ্যাক্টরিয়াল r মাইনাস 1 আর তার সঙ্গে n মাইনাস r প্লাস 1, আর যা ছিল এখানে উপরে b নিচে a। কাটাকাটি করে ফেলি, এখানে r মাইনাস 1 এখানে আছে r, তাহলে আমরা কাটাকাটি করলে যেটা পাবো এখানে থাকবে r, কারণ হচ্ছে উপরে r মাইনাস 1 নিচে ফ্যাক্টরিয়াল r কে ভাঙলে পাওয়া যাবে r ইনটু ফ্যাক্টরিয়াল r মাইনাস 1। আর ঠিক একই ভাবে এইটা a মাইনাস r উপরে এক বেশি, সুতরাং এটা হবে a মাইনাস r প্লাস 1। তাহলে যা দাঁড়াচ্ছে সেটা চেহারাটাকে মনে রাখি a মাইনাস r প্লাস 1 বাই r ইনটু b বাই a। আবারও আমরা খুব ভালো করে মনে রাখি, খুব ভালো করে মনে রাখি যেটা পাওয়া যাচ্ছে সেটা চেহারা হচ্ছে এরকম দেখতে, যে m মাইনাস r প্লাস 1 ইনটু b বাই a। এটাই হচ্ছে পরপর দুইটা পদের অনুপাত, tr প্লাস 1 বাই tr, এটা হচ্ছে a মাইনাস r প্লাস 1 বাই r ইনটু b বাই a। এটুকু আমরা যখন দেখে ফেলেছি তখন এটা জেনে রাখি যেটা আসলে শুধুমাত্র এরকম কেসগুলোর জন্যই না, যখন এর মানটা যথার্থ কোনো সময় হবে না তার জন্য এটা তার জন্য প্রযোজ্য। তাহলে আমরা যেটা পেয়েছি সেই ফাইন্ডিংসটা একবার আমরা ছোট করে লিখে ফেলি, যে tr প্লাস 1 বাই tr, r প্লাস 1 তম পদ এবং r প্লাস 1 r তম পদের অনুপাতটা হচ্ছে n মাইনাস r প্লাস 1 ইনটু b বাই a। এটুকু আমরা যখন দেখেছি এটা কার জন্য a প্লাস b হোল টু দি পাওয়ার n এর জন্য। তাহলে এখন ওর জন্য চিন্তা করা যাক যে 1 প্লাস x টু দি পাওয়ার 21/2 এর জন্য এদের অনুপাতটা কেমন হবে। দুইটা পদের অনুপাত হবে 21/2 মাইনাস r প্লাস 1 বাই নিচে r ইনটু b বাই a। b মানে হচ্ছে x বাই a মানে হচ্ছে 1, যা থাকে আর একটু ক্যালকুলেট করে ফেলি আমরা, নিচে r উপরে থাকবে 21/2 প্লাস 1 যদি আমরা নেই তাহলে 23/2 মাইনাস r, 23/2 মাইনাস r, তার সঙ্গে x এর ভ্যালু হচ্ছে 2/3। 2/3 দিয়ে যদি গুণ করে দেওয়া যায় নিচে r উপরে 2/3 দিয়ে গুণ করে দিলে 23 মাইনাস 5r বাই 5r, এটা হচ্ছে tr প্লাস 1 বাই tr, এই জিনিসটা অনুপাত। এখন আমি বলতে চাই যে কখন কখন পরের পদটার ভ্যালু আর এর কোন কোন মানের জন্য পরের পদের ভ্যালুটা আগের পদের চেয়ে বেশি হয়, সেই জিনিসগুলো আমরা দেখতে চাই। অর্থাৎ কখন কখন tr প্লাস 1 tr এর চেয়ে বড় হয়, tr প্লাস 1 tr এর চেয়ে বড় হবে যখন tr প্লাস 1 বাই tr এই অনুপাতটা 1 থেকে বড় হবে, tr কে এখানে একসাথে। তার মানে হচ্ছে 23 মাইনাস 2r বাই 5r এই জিনিসটার মান 1 থেকে বড় হবে। তার মানে হচ্ছে 23 মাইনাস 2r এই জিনিসটার মানটা 5r থেকে বড় হবে। তার মানে হচ্ছে 23 এটা 5r থেকে বড় হবে। তার অর্থ হচ্ছে 5r এর মানটা 23 থেকে ছোট হবে, অর্থাৎ r এর মানটা 23/5 থেকে ছোট হবে। 23/5 মানে কত আসলে? 23/5 মানে হচ্ছে 4.6, r এর মানটা 4.6 থেকে এটা মানে হচ্ছে 4.6, মানে 4 গুণ, আরো সুন্দর করে বলে দিই ওকে, এটা হচ্ছে 4 গুণ 3 এর 5। আচ্ছা ঠিক, তাহলে r এর মানটা যখন এটা থেকে ছোট হবে, তার r এর মানটা এটা থেকে ছোট কি কি হতে পারে? r এর মানটা এটা থেকে ছোট কি কি হওয়া সম্ভব সেটা আমরা দেখি। r এর মানটা r তো একটা বাস্তব, r হচ্ছে কি রোল নাম্বার মতো, যে কত নাম্বার পদ, তো সেই জায়গাটা কি 1 2 3 বা 4 হতে পারে। 4 4 গুণ 3/5 থেকে ছোট হলে তাহলে r এর মান হতে পারে 1 2 3 অথবা 4। r এর মান যখন 1 তখন তাহলে আমরা কি বলতে পারবো? r এর মান 1 হলে এখান থেকে বলা যাবে t2 t1 থেকে বড়। তারপরে r এর মান যখন 2 বসাবো আমি এখানে, r এর মান 2 হলে এখান থেকে কি বলা যায়? t3 t2 থেকে বড়। r এর মান 3 বসালে পাওয়া যাবে t4 t3 থেকে বড়, এবং এখানে পাওয়া যাবে
আর এর মান যদি 4 বসিয়ে দেই আমি, t5 t4 থেকে বড়। সো এই কথাগুলো আমাকে যেই তথ্য দিচ্ছে সেটা এরকম যে t5 t4 থেকে বড়, t4 t3 থেকে, t3 t2 থেকে, t2 t1 থেকে বড়। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিংস। আচ্ছা, এবার আমরা খেয়াল করি যে কখনো কি পরপর দুইটা পদ সমান হতে পারে? tr + 1 tr এর সমান হবে যদি tr + 1 tr এর মান 1 হয়, বা 23 - 2r এটার মান 23 - 2r 5r এটার মান 1 হয়। এমন করতে করতে আমরা পাবো যখন r এর মানটা 4 পূর্ণ 3 এর 5 হয়। তো এটা কি হওয়া সম্ভব? r এর মান কি রকম কোনো ভগ্নাংশ হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এই কেসে tr + 1 এর মানটা tr এর কখনো সমান হতে পারে না। পরপর দুইটা পদের সংখ্যামূলক মান এটা কখনো এখানে সমান হতে পারে না। এই কেসটার জন্য কোনো কিছু হতে পারে না, এই অঙ্কটার জন্য এখানে সম্ভব না। তাহলে আরেকটা কেস নিয়ে আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে tr + 1 এর মান কখন tr থেকে ছোট হয়? tr + 1 এর মানটা tr থেকে ছোট হবে যদি যদি আমরা কিন্তু জাস্ট এই অঙ্কগুলোই করবো আরেকবার, এই কথাগুলোই আরেকবার বলছি, আমরা ভালো করে খেয়াল করি। যখন এই পুরো জিনিসটার মানটা 1 থেকে ছোট হয়, এখানে বড় ছিল এবার ছোট, এমন করতে করতে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট চিহ্নটা আলাদা। এখানে যে গ্রেটার দ্যান চিহ্ন ছিল সেখানে এখানে গ্রেটার দ্যান চিহ্ন, গ্রেটার 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 গ্রেটার। এখানে যখন লেস আসবে তখন এখানে আসবে গ্রেটার। তার মানে কি যখন 5r > 23 বা r > 4 গুণ 3/5, r এর মান যখন এটা চেয়ে বড় হবে, বড় কত কত হতে পারে? হতে পারে 5 6 7 8 9 10 এমন করে অসীম পর্যন্ত। কারণ এখানে অসীম পর্যন্ত চলতে থাকবে। আমাদের যে অঙ্কটা ছিল সে অঙ্কটা হচ্ছে 1 + x⁻²²। যেহেতু এটা একটা ভগ্নাংশ, সুতরাং এই অঙ্ক অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা জাস্ট লক্ষ্য করি যে r এর মান যদি 4 পূর্ণ 3/5 এর চেয়ে বড় হয়, তখন এরা সবাই tr + 1 টা tr থেকে ছোট হয়। তাহলে tr + 1 এর মানটা তার মানে কি? আমরা এটা যখন চিন্তা করি r এর মান যখন 5, r এর মান 5 হলে এই কথাটা আমাদেরকে কি বলতেছে? বলতেছে যে t6 এটা t6 এই t5 থেকে ছোট। আমি যদি 6 বসাই এখানে তাহলে পাচ্ছি t7 t6 থেকে ছোট। আমি তারপরে পাবো t8 t7 থেকে ছোট। ফলে এটা কি মিন করতেছে? এটা দেখা যাচ্ছে এরকম, দেখেন t5 সেটা t6 থেকে বড়, t7 থেকে বড়, t8 থেকে বড়, এরকম। তার মানে এখন এই দুটো কেস আমরা একটু ভালো করে তাকাই দেখি যে এটা দিকে তাকাই, এটাকে আমরা একটু উল্টা করে লিখতে পারতাম যে এটা মানে হচ্ছে t1 t2 t3 t4 t5। আবার তারপরে এটা যদি আমরা মার্জ করে দিই, একসাথে লিখে ফেলি, তাহলে দেখব t6 t7। তাহলে খেয়াল করি আমরা এদের সবার মধ্যে কে সবচেয়ে বড় হচ্ছে? এদের সবার মধ্যে সবচেয়ে বড় যে হচ্ছে সেটা হচ্ছে t5। t5 এদের জন্য সবচেয়ে বড়। t1 এর চেয়ে t2 বড়, 1 নম্বর হচ্ছে 2 নম্বর পদ বড়, 2 নম্বর হচ্ছে 3 নম্বর বড়, 3 এর চেয়ে 4 বড়, 4 এর চেয়ে 5 বড়, 5 এর চেয়ে 6 ছোট, 6 এর চেয়ে 7 ছোট, আবার ছোট হতে থাকবে। তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে t5। এখন কথা হচ্ছে এই এতগুলা জিনিস আমরা কি বারবার করব? আমরা কি বারবার এই এত রকম করে সবগুলা কেস দেখা করব? আমরা যদি মেইন জিনিসটা বুঝে থাকি তাহলে আর ওইটা করব না। আমরা লক্ষ্য করে দেখি আমরা তিনটা কেস নিয়ে কাজ করেছিলাম। যখন tr + 1 tr থেকে বড়, যখন tr + 1 tr এর সমান, এবং tr + 1 tr এর চেয়ে ছোট। আমরা এগুলোকে এখন একসাথে লিখতে চাই। আমরা একসাথে এখন লিখি কিভাবে? এইভাবে লিখি যে ওকে tr + 1 এর মানটা tr থেকে বড় হবে, সমান হবে বা ছোট হবে কখন কখন? যখন যখন এই 23/23 - 2r এটার ভ্যালুটা সাইজ আর এর চেয়ে বড়। যখন এখানে বড় তখন বড়, বড়র জন্য বড়, সমান হলে সমান, ছোট হলে ছোট। এমন করতে করতে একটা পর্যায়ে পাওয়া যাবে যখন আর এর ভ্যালুটা বড়র জন্য ছোট। তার মানে এখনকার চিহ্নটা কিরকম? এখন চিহ্নটা হচ্ছে যখন tr + 1 গ্রেটার দ্যান tr, তখন r লেস দ্যান 3/5। ইকুয়াল হলে ইকুয়াল, আর লেস দ্যানের জন্য থাকবে গ্রেটার দ্যান। সাইনগুলো কিন্তু এখানে উল্টে গেছে, কারণ ওর জন্য করসপন্ডিং সাইন এখন লেস দ্যান। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো তাহলে সবচেয়ে বড় যে টার্মটা হবে সেই টার্মটা আসলে t5। এখানে যেটা আছে তার ইমিডিয়েট পরের পূর্ণ সংখ্যাটা 4 × 3 এর 5 আছে, তাহলে আমার হবে t5 হচ্ছে এখানকার সবচেয়ে বড় পদ। এবং যদি এরকম আসতো 4, তখন আমরা কি বুঝতাম? তখন আমরা বুঝতাম আর এর মানটা যদি 4 হতো, এখান থেকে খেয়াল করতে পারতাম
যে পূর্ণ সংখ্যা তখন এটা হওয়া সম্ভব ছিল, তার মানে কি T5 এবং T4 এরা দুজনই তখন সবচেয়ে বড় সংখ্যা হতো, তখন যৌথভাবে হাইয়েস্ট পেত T5 এবং T4। এটাও হওয়া সম্ভব যদি r এর মানটা পূর্ণ সংখ্যা হয়। যদি r এর মানটা পূর্ণ সংখ্যা হয় তাহলে T পূর্ণ সংখ্যা ধরা যাক 4 যদি হয় তাহলে T4 এবং T5 যৌথভাবে হাইয়েস্ট সবচেয়ে বড় সংখ্যা, এবং যদি পূর্ণ সংখ্যা না হয় তখন ইমিডিয়েট পরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই হবে একটা হাইয়েস্ট সংখ্যা। ওকে, এই ছিল সংখ্যামূলক বৃহত্তম পদের আইডিয়া। এই অঙ্কগুলোর মধ্যে কিছু অঙ্ক আছে ধারা সমষ্টি বের করা, সেই ধারা সমষ্টিগুলো খুব দ্রুত বের করা যায়। আমরা সেই জিনিসটাও একবার একটু ছোট করে দেখে ফেলি। এখানে দ্বিপদী উপাদ্যের সাহায্যে ধারা সমষ্টি বের করা, ছোট জিনিসটা বলে ফেলা যাক। ধরা যাক আমাদের অঙ্কটা এরকম 1 + 1/3 1 3 3 6 আচ্ছা, এটা যে দ্বিপদী উপাদ্য দিয়ে সলভ করা যাবে সেটা আমরা কিভাবে বুঝবো? বোঝার জন্য একটু খেয়াল করতে হবে। এর মধ্যে কিছু মিল পাওয়া যাবে। কিরকম? উপরে নিচে সমান সংখ্যক পদ আছে, এখানে দুইটা গুণ আছে, এখানে দুইটা গুণ, এখানে তিনটা গুণ, এখানে তিনটা গুণ। উপরে যেভাবে বেড়ে যাচ্ছে, উপরেও সমান্তর ধারে বেড়ে যাচ্ছে 1 3 5 7 করে করে, নিচেও সমান্তর ধারে বেড়ে যাচ্ছে 3 6 9 করে করে। তো এই অবস্থায় আমরা চাই অসীম পর্যন্ত যোগফলটা কত হবে। তো অসীম পর্যন্ত যোগফল বের করতে গেলে আমরা পুরো জিনিসটাকে এভাবে আগে লিখে নেব 1 + x টু দি পাওয়ার n, এবং সেখানে ডিরেক্টলি x এর মানটা বের করে ফেলা যায় যে x এর মানটা হবে আসলে 2/3। মানে কি? মানে হচ্ছে উপরে যত করে করে বাড়ছে উপরে সাধারণ অন্তরগুলো 2 2 2, আর নিচে যত করে করে বাড়ছে 3 3 3। এটাই হচ্ছে x এর ভ্যালু। আর আমরা দেখি যে nx এর মান হচ্ছে 1/3, কারণ এটাকে আমি যদি 1 + x টু দি পাওয়ার n আকারে লিখি তাহলে এটা বিস্তারটা কি রকম? 1 + nx + n * n - 1 / 3। সো nx এর মান যেহেতু 1/3, সুতরাং এখান থেকে x এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে আমরা n এর মানটাও পেয়ে যাব। এটি করব।